All along for you to touch, হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। ও মাই গড ভাই, দৌড়াদৌড়ি করে ঘাইমে গেছি ভাই। আজকে আমার কোনো দোষ নেই, আজকে তোমাদের সাত ভাইয়ার দোষ, ঠিক আছে? আমার কোনো দোষ নেই আজকে। আই ওয়াজ পিকচার পারফেক্ট টুডে, বাট তোমাদের সাত ভাইয়া আজকে একটু ঝামেলা করে ফেলছে। সেটা হচ্ছে আমাদের স্টুডিও তালা দিয়ে চলে গেছে, আমি চাবি খুঁজে পাচ্ছিলাম না। ও মাই গড, সাউন্ড বেশি কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। গাইস দেখো, আমাকে আজকে বলে কোনো লাভ হবে না, আমি একদম পারফেক্ট টাইমেই স্টুডিওর সামনে দাঁড়াইছিলাম, বাট স্টুডিও ছিল তালা। তোমাদের সাত ভাই তালা দিয়ে চলে গেছিল। পরে যে স্টুডিও খুলে মাত্র ঢুকলো, ঘেমে টেমে গেছি, দেখে বুঝতে পারতেছো না, কাজ করে আসলাম। গাইস সবাইকে স্বাগতম আমাদের আজকে 3 নম্বর লেকচারে। মেলা কিছু পড়া বাকি, আমরা আসলে আগের দিন পড়েও ফেলছি অনেক কিছু। আজকে আমরা একটা সুন্দর সুইট একটা ক্লাস করবো, এবং এই ক্লাসের মধ্যে আমরা স্প্রিং এর যা যা ছিল সবকিছু কমপ্লিট করে ফেলবো। স্প্রিং এ এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন হয়, চ্যাপ্টার 5 আমরা স্প্রিং পড়ছি, বাট তোমরা কি এত ভালো মানুষ? আমি কি তোমাদের কাছ থেকে এটা আশা করবো? চ্যাপ্টার 5-এ তোমরা যা পড়ছিলে তোমাদের তা মনে আছে? এত ভালো মানুষ তো তোমরা না, এবং তোমাদের কাছ থেকে আমি এটা আশাও করি না। এর জন্য এখন আমার আবার পড়াইতে হবে, সমস্যা নাই, ইটস ওকে গাইস। বাট আমি হচ্ছে একটু রিভিউ টাইপে পড়াই যাবো, কারণ এগুলো ডিটেলসে একবার অলরেডি পড়ানো শেষ। পর্যায়কালটা ডিটেলসে পড়াবো, বাট স্প্রিং কাটাকাটি বলো, স্প্রিং এর সমবায় বলো, এগুলা মানে খুবই ডিটেলস আমরা চ্যাপ্টার 5-এ পড়ছি। সো এখন হচ্ছে জাস্ট আমি সামারিটা বলে যাবো, এবং এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা সলভ করবো। দেন হচ্ছে আমরা আজকে যাবো পর্যায়বৃত্ত গতির ব্যবকলনীয় সমীকরণে, সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে এখান থেকে। এবং এই ব্যবকলনীয় সমীকরণ থেকে কিভাবে স্বর্ণের সমীকরণ জেনারেট করা লাগে সেটা হচ্ছে আমরা আজকে ক্লাসে শিখবো। তো যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। আশা করি বই, খাতা, কলম, ক্যালকুলেটর, চোখ, ফোন, ল্যাপটপ, মনোযোগ সবকিছু নিয়েই তোমরা বসছো। যদি বসে থাকো তাহলে চলো ক্লাস শুরু। আজকে দেরি করবো না, এরকম একটা গরম গরম বন্ধের দিনে গরম গরম ক্লাসের চেয়ে মজার আর কি হতে পারে বলো? ধরো এই ভর দুপুর বেলায় তুমি যদি ক্লাস না করে এখন ফোন চালাইতা, লেট সাপোজ তুমি ফোন চালাইলা, কি উপকার হইতো? একটু হাসতা কতক্ষণ, কতক্ষণ আবার একটু স্যাড খেয়ে বসে থাকতা, আমার পড়া হচ্ছে না এগুলা করে। ইটস বেটার ক্লাস করো, ক্লাস করলেই পড়াটা আগাবে, ঠিক আছে? এবং সুন্দর মতো নোট করবা, নাহলে কিন্তু মার দিব। চলো শুরু। ভাইয়া ভাবি কেমন আছে? এই বেটা, এই বেটা, তোর কি আমাকে দেখলে বিবাহিত মনে হয়? আমার মতো একটা কোচি ছেলেকে দেখলে তোর বিবাহিত লাগে? আমার বিয়ের বয়স হয়েছে, এখন তুই ভাবি ভাবি করিস, তোকেই ভাবি বানাই দিব কিন্তু। চলো নেক্সট, সরি নেক্সট না, সামনে আগায় আসো। চলো আজকে আমাদের পড়াশোনা শুরু। প্রথমে কি স্প্রিং এর পর্যায়কাল। হ্যাঁ, স্প্রিং এর পর্যায়কাল কই থেকে আসলো ভাইয়া? দেখো, যে সকল জ্ঞান পাপীরা লাস্ট ক্লাসটা করো নাই তারা তো স্প্রিং এর পর্যায়কাল কই থেকে আসলে এটা বোঝার কথাও না। আসো হালকা একটু সামারি করে দেই জাতির খাতিরে। ধরো এখানে একটা স্প্রিং আছে, কি আছে? এখানে একটা স্প্রিং আছে। এখন আমরা কি করলাম? এই স্প্রিং এর মধ্যে একটা বস্তু ঝুলাই দিলাম। কি করলাম? স্প্রিং এর মধ্যে একটা বস্তু ঝুলিয়ে দিলাম। যদি স্প্রিং এর মধ্যে আমরা একটা বস্তু ঝুলাই দিই, কি করি? স্প্রিং একটা বস্তু ঝুলাই দিই, স্প্রিংটা কি হবে? স্প্রিংটা প্রসারিত হবে। ভাইয়া কতটুকু প্রসারিত হবে? ধরলাম এল মিটার প্রসারিত হবে। আমরা স্প্রিং এর মধ্যে একটা mkg ভরের বস্তু ঝুলাই দিছি। এই mkg ভরের বস্তু কি করছে? নিচের দিকে mg পরিমাণ একটা এক্সটার্নাল ফোর্স দিছে। mg হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এবং তার জন্য এই স্প্রিংটা এল মিটার প্রসারিত হয়েছে। ওকে, এবং এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি mg is equals to kl। এটা কিন্তু লাগবে, এটাই যে এখনই লাগবে, একটু পরে লাগবে, স্প্রিং এর পর্যায়কালে গেলে এই ফর্মুলা লাগবে। ভাইয়া এখানে m কি? স্প্রিং এ যে ভরটা ঝুলানো হবে, মানে যেই ভরটা বা যেই বস্তুটা সিম্পল হারমোনিক মোশনে দুলবে, তার ম্যাস হচ্ছে m। ঠিক আছে, গুড। ভাইয়া কে কি? কে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। ভাইয়া এল কি? এল হচ্ছে বস্তু ঝোলানোর জন্য স্প্রিং এর প্রসারণ। হ্যাঁ, এটা যেন কনফিউশন ক্রিয়েট না হয়। এল কি? তুমি বস্তুটা ঝুলাইছো, সেই বস্তু ঝুলানোর জন্য স্প্রিং যতটুকু প্রসারিত হয়ে নতুন সাম্যাবস্থায় আসছে সেটা হচ্ছে এল। ওকে, তাহলে এলটা আরেকবার একটু লিখে নাও। এল হচ্ছে বস্তু ঝোলানোর জন্য, কি? বস্তু ঝোলানোর জন্য স্প্রিং এর প্রসারণ। ঠিক আছে, স্প্রিং এর প্রসারণ, বুঝেছো? একদম সহজ, ক্লিয়ার? ওকে ভাইয়া। এরপর এখন যদি তুমি স্প্রিংটাকে বা এই বস্তুটাকে একটু টেনে ছেড়ে দাও, দেখবা এখানে কি মোশন ক্রিয়েট হবে। আমরা লাস্টের দিনে প্রমাণ করেও দেখাইছিলাম কিরকম মোশন ক্রিয়েট হবে বলো তো? সিম্পল হারমোনিক মোশন। নিচে নামবে, উপর উঠবে, নিচে নামবে, উপর উঠবে। এবং এই যে এটাকে বলি হচ্ছে আমরা মিন পজিশন বা সাম্যাবস্থা। এটাকে কি বলা হয়? মিন পজিশন বা সাম্যাবস্থা।
মনে আছে ইকুইলিব্রিয়াম ভাইয়া সাম্যাবস্থা। তাহলে যে বস্তুটা দুলবে কেমনে দুলবে সাম্যাবস্থার আশেপাশে এদিক ওদিক এদিক ওদিক। সাম্যাবস্থা থেকে যে কোনো এক পাশে যে ম্যাক্সিমাম সরণ এটাকে আমরা কি বলতাম ধরো এই যে এইটা কোনটা ভাইয়া এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম সরণ এক্সট্রিম পয়েন্ট। সাম্যাবস্থা থেকে যে ম্যাক্সিমাম সরণ কয়টা পাওয়া যাবে বলো তো দুইটা, দুই পাশে হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি নেগেটিভ বিস্তার আর একটাকে আমরা বলি পজিটিভ বিস্তার। মনে আছে এগুলা সবকিছু পড়ছি লাস্ট ক্লাসে। ওকে, আর একটা জিনিস মাথায় রাখা লাগবে। কি মাথায় রাখা লাগবে? নতুন একটা ফর্মুলা লেখো, কৌণিক কম্পাঙ্ক। কি ভাইয়া কৌণিক কম্পাঙ্ক আবার কি জিনিস? অনেকটা কৌণিক বেগের মতো। অনেকটা কিসের মতো? কৌণিক বেগের মতো। এই যে সিম্পল হারমোনিক মোশন আছে না, এই সিম্পল হারমোনিক মোশনকে চাইলে আমরা একটা বৃত্তাকার গতি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। যদিও বৃত্তাকার গতি সিম্পল হারমোনিক মোশন না, বাট চাইলে আমরা এই মোশনটাকে একটা বৃত্তাকার গতিতে রূপান্তরিত করতে পারি এবং করলে সেখানে যে কৌণিক বেগটা পাওয়া যাবে সেটাকে আমরা নরমালি কৌণিক কম্পাঙ্ক বলি। এটা আমরা সামনে বিস্তারিত করব, সমস্যা নাই। আপাতত মেনে নাও কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। সিম্পল হারমোনিক মোশন এই ফর্মুলা সবসময় কাটবে, ঠিক আছে? সরল ছন্দিত স্পন্দন গতির জন্য এটা একটা বিশেষ সূত্র ভাইয়া না, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম। কেটা কি? কে হচ্ছে সেই প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট। কোন প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট? এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। মনে আছে এই ফর্মুলা আমরা পড়ছিলাম? একটা বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হইতে চায় তাহলে তার উপর কন্টিনিউয়াসলি এরকম একটা ফোর্স লাগবে, যেখানে কে হচ্ছে একটা প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট। স্প্রিং এর জন্য এটা স্প্রিং ধ্রুবক, যদি স্প্রিং না হয়ে অন্য কিছু হয়, অন্য কিছু যদি সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হয় তখন তার জন্য আমরা এরকম একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে কে। ঠিক আছে? তাহলে কেটা কি? কে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের প্রপোর্শনালিটির কনস্ট্যান্ট, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশনের সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ক্লিয়ার? এবং এমটা কি? যেই বস্তুটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল তার ভর হচ্ছে এম। এমটা কি ভাইয়া? যেই বস্তু, লেখো, যেই বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল তার ভর হচ্ছে এম, তার ভর হচ্ছে এম। ক্লিয়ার? মনে থাকবে তাহলে এই ফর্মুলাটি একটু আমাদের লাগবে, ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে ডিভাইডেড বাই এম। কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং এমটা কি? এম হচ্ছে যে বস্তুটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল তার ভর। ওকে, তাহলে আসো এখন আমরা সামনে গাইতে পারবো। কি বের করতে বলছে? স্প্রিং এর পর্যায়কাল। ভাই স্প্রিং এর পর্যায়কাল কেমনে বের করব? দেখো পর্যায়কালের এই ফর্মুলা আমরা জানি না, টি ইজ ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। জানা আছে নাকি নাই? আছে। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, সিম্পল হারমোনিক মোশনের জন্য এটাই কৌণিক কম্পাঙ্ক। ভাইয়া সিম্পল হারমোনিক মোশনে ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে রুট ওভার কে বাই এম। যত সামনে আগাবো তত বুঝবা যে হ্যাঁ ওমেগা সমান কে বাই এমই হবে, ঠিক আছে? একটু ধৈর্য লাগবে আর কিছু না। তাহলে আসেন ওমেগার মানটা যদি বসাই দিই 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার কে বাই এম। এই ফর্মুলা কিন্তু পুরো চ্যাপ্টার জুড়ে লাগবে। ইনফ্যাক্ট তোমাদের যে সিকিউ সলভিং ক্লাসটা দেওয়া হয়েছে দেখো, ওখানে পর্যায়বৃত্ত গতির সিকিউ ক্লাসটা নেওয়া হয়েছে। ওই ক্লাসের মধ্যে ঢুকলেই বুঝবা প্রত্যেকটা ম্যাথ, কম বেশি প্রত্যেকটা ম্যাথ, 10টা ম্যাথের মধ্যে 7টা বা 8টা ম্যাথ সলভ করার জন্য তোমার এই ফর্মুলা লাগবে সিম্পল হারমোনিক মোশনে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, অথবা অনেক ক্ষেত্রে দেখবা বইয়ের মধ্যে ভাবে লেখা থাকে কে ইজ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার্ড এম। একই কথা, দুই পাশে স্কয়ার করে দাও, এম কে এই পাশে নিয়ে আসো, কে ইজ ইকুয়ালস টু ওমেগা স্কয়ার্ড এম। সো এই ফর্মুলা যদি মনে না থাকে তাইলে আসলে এই চ্যাপ্টারটাকে ছেড়ে দিতে হবে। ওকে, তো মনে থাকবে? শিওর? গুড। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে পারি পর্যায়কাল টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। এই হচ্ছে স্প্রিং এর পর্যায়কালের ফর্মুলা বা সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কালের ফর্মুলা। ওকে, এইটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি বা দোলনকাল মানে কি? একটা পর্যায় বা একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়কাল। কি ভাইয়া? পর্যায়কাল বা দোলন কাল বা টাইম পিরিয়ড, আপনি যেইটা বলে খুশি থাকেন। ক্লিয়ার? সহজ একদম, পারবো। ওকে, এখন ভাইয়া স্প্রিং এর জন্য আমরা একটা স্পেশাল জিনিস পড়ছি। স্প্রিং এর জন্য আমরা কি স্পেশাল পড়লাম ভাইয়া? স্প্রিং তো পুরোটাই স্পেশাল। সেটা হচ্ছে mg ইজ ইকুয়ালস টু kl। ভাই এটা কোথায় পড়লাম? আগের দিনও পড়ছি, একটু আগেও দেখায় আসলাম। mg সমান কি হবে? kl হবে। তুমি যখন একটা m ভরের বস্তু ঝুলাবা, স্প্রিং এর উপর এক্সটার্নাল ফোর্স কত? mg। তার জন্য স্প্রিংটা l মিটার প্রসারিত হইছে, তারপরে এক্সটার্নাল ফোর্সের মান kl এর সমান হবে। স্প্রিং এর ফর্মুলা, তারপরে mg ইজ ইকুয়ালস টু kl। এখান থেকে আমরা লিখতে পারি m বাই k ইজ ইকুয়ালস টু l বাই g।
লেখা যায় না? লেখা যায় কিন্তু। তাহলে এই যে m বাই k এটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে? l বাই g দিয়ে। চলেন যদি করে দেই তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াবে t, অন্য কালার দিয়ে লিখি, t is equals to 2 pi root over l by g। ওকে, তাহলে ফর্মুলা কয়টা? ফর্মুলা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 পাই রুট ওভার l বাই g আর একটা হচ্ছে 2 পাই রুট ওভার m বাই k। তোমার কি ইনফরমেশন দেওয়া আছে তার উপর বেস করে হচ্ছে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, এবং অ্যাপ্লাই করলেই তোমার পর্যায়কাল বের হয়ে যাবে। এখানে এলটা কি? এল কে আমরা যতটুকু টেনে ছেড়ে দিব তত না, যতটুকু টেনে ছেড়ে দিব সেটা তো বিস্তার, তত বিস্তার নিয়ে সিম্পল হারমোনিক মোশনে স্প্রিং দুলবে। এল হচ্ছে একটা খালি স্প্রিংয়ে ভর ঝোলানোর পর স্প্রিং যতটুকু প্রসারিত হয়েছে। আর জি কি? তুমি যেখানে দাঁড়িয়ে পর্যায়কালটা মাপতেছো সেই স্থানের গ্র্যাভিটি। ইনফ্যাক্ট তোমরা যদি চ্যাপ্টার 8-এর প্র্যাকটিক্যাল করো দেখবা প্র্যাকটিক্যালে কিন্তু যে জিনিসটা লাগে গ্র্যাভিটির মান নির্ণয় করার জন্য। আমরা যখন স্প্রিংয়ের সিম্পল হারমোনিক মোশন থেকে গ্র্যাভিটি বের করি তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে গ্র্যাভিটিটা বের করি। দেখো তো এখান থেকে গ্র্যাভিটি বের করা সম্ভব। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে গ্র্যাভিটি বের করি। দেখো এই ফর্মুলা দিয়ে কলেজে প্র্যাকটিক্যাল করছো না বা প্র্যাকটিক্যাল লিখছো না, গ্র্যাভিটি বের করছো কিন্তু এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে গ্র্যাভিটি নির্ণয় করা হয়, গ্র্যাভিটি নির্ণয় করা হয় কোন একটা স্থানে, ঠিক আছে? নির্ণয় করা হয়, বুঝছি, সহজ, গুড। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে t is equals to 2 pi root over m by k, এখানে mটা কি? m হচ্ছে স্প্রিংয়ে ঝোলানো বস্তুর ভর। কিন্তু সিম্পল হারমোনিক মোশনে কি শুধুমাত্র বস্তু গতিশীল? না, সাথে কিন্তু স্প্রিংও গতিশীল। ধরেন আমি আপনাকে বললাম এটা একটু হচ্ছে ব্যতিক্রম পার্ট, এটাকে একটু আলাদাভাবে লেখো, এটা হচ্ছে একটু আলাদা, অ্যাডমিশন আসলে আসতে পারে, এইচএসসি পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এটা একটু আলাদা রাখো। প্রথম কথা, এই যে আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেছি বা এই যে ফর্মুলাগুলো লিখতেছি এখানে, এখানে এমটা কি? এম হচ্ছে স্প্রিং এ ঝোলানো বস্তুর ভর, রাইট? এই ধরো আমার স্প্রিং, ওকে, এই এখানে আমার কি আছে? স্প্রিং এর সাথে বস্তু ঝোলানো আছে। আমি কি করছি? টেনে ছেড়ে দিছি। ছেড়ে দিলে কি হইছে? সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হইছে, উপর উঠছে, নিচে নামছে, আবার উপর উঠছে। এখানে স্প্রিং এ ঝোলানো যে বস্তুর ভর তার ভর হচ্ছে এম। আচ্ছা, এখানে সিম্পল হারমোনিক মোশনে কি শুধুমাত্র বস্তু গতিশীল? স্প্রিংও তো বস্তুর সাথে নিচে নামতেছে, উপর উঠতেছে, তাহলে স্প্রিং এর ম্যাসকে আমরা কেন কনসিডার করতেছি না? কারণ তোমাদের বইয়ে বা আইডিয়াল কেসে স্প্রিং এর ভরকে নগণ্য ধরা হয়। সো এখানে এম হচ্ছে বস্তুর ভর। কখন? যখন স্প্রিং এর ভরটা নগণ্য, যখন স্প্রিং এর ভর নগণ্য, ঠিক আছে? স্প্রিং এর ভর আমরা হিসাবে আনতেছি না, তার জন্য হচ্ছে এখানে শুধুমাত্র বস্তুর ভর। ধরো বস্তুর ভর 10 কেজি এবং স্প্রিং এর ভর হচ্ছে 10 গ্রাম, সেক্ষেত্রে 10 কেজির সাথে 10 গ্রাম যোগ করলেও যা না করলেও একই কথা। ওকে, সো নর্মাল কেসে তোমাকে যদি কোয়েশ্চেনে স্প্রিং এর ভরের কথা উল্লেখ করে না দেয় তাহলে দিস উইল বি দ্য ফর্মুলা। বাট যদি এমন হয় তোমাকে কোয়েশ্চেনে স্প্রিং এর ভর উল্লেখ করে দিছে, ধরো তোমারে বলছে যে এই হচ্ছে আমার স্প্রিং, ঠিক আছে? লেখো একটু হেডলাইন তোমাকে, স্প্রিং এর ভর উল্লেখ করা থাকলে, যদি কোয়েশ্চেনে স্প্রিং এর ভর উল্লেখ করা থাকে, স্প্রিং এর ভর উল্লেখ করা থাকলে বা উল্লেখ থাকলে, ওকে ভাই এটা আবার কেমন জিনিস? ধরেন আপনাকে বলছে এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, ওকে, এবং এখানে স্প্রিং এ আমরা একটা বস্তু ঝুলাই দিছি, এটা তোমাদের বইয়ে নাই আশা করি ফর্মুলাটা। এটা হচ্ছে বস্তুর ভর, তোমাকে বলছে বস্তুর ভর হচ্ছে 2 কেজি এবং এটা হচ্ছে স্প্রিং এর ভর। স্প্রিং এর ভর তোমাকে বলছে 500 গ্রাম, ধরো লেটস সাপোজ আমি র্যান্ডম ভ্যালুস দিলাম। এখন কি স্প্রিং এর ভরটা নগণ্য? এখন কিন্তু নগণ্য না। তোমার কোয়েশ্চেনের মধ্যে যদি এভাবে ভর উল্লেখ করে দেয় সেক্ষেত্রে কিন্তু স্প্রিং এর ভর নগণ্য না। সেক্ষেত্রে তুমি পর্যায়কাল কোন ফর্মুলা দিয়ে বের করবা? লেখো, সেক্ষেত্রে পর্যায়কালের ফর্মুলাটা হবে একটু ব্যতিক্রম। t is equals to, একটু ব্যতিক্রম না, হালকা একটু ব্যতিক্রম, 2 পাই রুট ওভার m বাই k হওয়ার কথা ছিল, উপরে হবে হচ্ছে m প্লাস me ডিভাইডেড বাই k। দিস উইল বি দ্য ফর্মুলা, ঠিক আছে? ওখানে হবে হচ্ছে m প্লাস me। mটা কি? m হচ্ছে তুমি যে বস্তুটা স্প্রিং এ ঝুলাইছো তার ভর, আর me যেটা, me কে বলা হয় স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস, ঠিক আছে? me কে কি বলা হয়? স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস। লেখো, এটা একটা সুন্দর প্রমাণ আছে, বাট এগুলো তোমাদের আসলে এখন লাগবে না, এগুলো তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার এগুলো পড়া লাগে, ঠিক আছে? স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস, বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা
ভাই আমাকে তো স্প্রিং এর ম্যাস দেওয়া আছে, স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস কেমনে বের করব? এটাই কি স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস? নো, স্প্রিং এর ইফেক্টিভ ম্যাসের ফর্মুলা আলাদা। কি বলেন ভাইয়া? স্প্রিং এর ইফেক্টিভ ম্যাসের ফর্মুলা আবার কোনটা? লেখেন ছোট্ট ফর্মুলা, ME = m নট ডিভাইডেড বাই 3। ওকে, এখানে m নটটা হচ্ছে স্প্রিং এর ভর। তাহলে স্প্রিং এর ভরকে যদি 3 দিয়ে ভাগ করো, সিম্পল হারমোনিক মোশনে গতিশীল যে কোনো স্প্রিং এর ভরকে যদি 3 দিয়ে ভাগ করো, তুমি স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস পাবা। এবং কোশ্চেনে যদি স্প্রিং এর ম্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে কাউন্ট করা লাগবে এবং এখানে বসবে কি স্প্রিং এর টোটাল ম্যাস, না ইফেক্টিভ ম্যাস। দ্যাট মিন্স টোটাল ম্যাস ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? গুড। সেখানে আমরা ফর্মুলাটা এভাবেও লিখতে পারি, 2π√m প্লাস m নট বাই 3 ডিভাইডেড বাই k। এখানে m নটটা হচ্ছে স্প্রিং এর ম্যাস, ওটাকে 3 দিয়ে ভাগ করলে ইফেক্টিভ ম্যাস পাওয়া যাবে, সেটা বসায় ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে? ইটস অনলি ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। ওকে, জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখো, এটার প্রমাণটা আসলে আপাতত লাগবে না। ওকে, খুব বেশি কঠিন না প্রমাণটা, বাট লাগবে না। কারো আগ্রহ থাকলে হচ্ছে তোমরা গিয়াস স্যারের যে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স আছে ওইটা একটু দেখতে পারো, বা এখন তো চ্যাট জিপিটি আছে, এমনি দেখতে পারবা। ওকে, তাহলে মাথায় রাখবেন আপনার মোস্ট অফ দ্য কেসেস এই দুইটা ফর্মুলাই লাগবে। এবং দেখবেন কোশ্চেনে কখনো স্প্রিং এর ভরের কথা বলবে না। তুমি কি বইয়ের মধ্যে এমন কোনো কোশ্চেন পাইছো যেখানে স্প্রিং এর ভরের কথা বলছে? না, সব জায়গায় স্প্রিং এ ঝোলানো বস্তুর ভর দেওয়া আছে, স্প্রিং এর ভর কোথাও দেওয়া নাই। তার মানে আমরা ধরে নিয়েছি স্প্রিং এর ভর নগণ্য। সেক্ষেত্রে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, কোনো সমস্যা নাই। বাট যদি স্প্রিং এর ভর দেওয়া থাকে তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না, তখন হচ্ছে এটা দিয়ে ম্যাথ করা লাগবে এবং বস্তুর ভরের সাথে স্প্রিং এর যে ইফেক্টিভ ম্যাস, দ্যাট মিন্স স্প্রিং এর ম্যাস ডিভাইডেড বাই 3 সেটাকে যোগ করে দেওয়া লাগবে, তারপর হচ্ছে পর্যায়কালটা বের করা লাগবে। পারবো? শিওর? সো এটা কখন? যখন স্প্রিং এর ভর দেওয়া আছে। ভাইয়া স্প্রিং এর ভর দেওয়া নাই, তাও আমি এটা অ্যাপ্লাই করব, তাইলে তো বিপদ, তাইলে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? পারবো? ক্লিয়ার? গুড। এবার আসো, স্প্রিং আমাদের ক্লিয়ার। এবার হচ্ছে স্প্রিং এর সমবায়, এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। সো আমি এখানে জাস্ট হালকা একটু আলোচনা করে যাব, জাস্ট একটু রিভিউটা দেখাই দিব তোমাদের। ওকে, সো প্রথমত যেটা সেটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কিভাবে থাকে দেখেন, এই যে এটা হচ্ছে শ্রেণী সমবায়। ধরেন এইভাবে একটা স্প্রিং আছে, ওকে, এইভাবে আরেকটা স্প্রিং আছে, আরো একটা থাকতে পারে, ধরো 3টা আছে, এবং তুমি কি করছো, এই বরাবর হচ্ছে বলটা প্রয়োগ করছো। কোন বরাবর বল প্রয়োগ করছি ভাইয়া? এই বরাবর। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক k1, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক k2, এটা হচ্ছে k3। তাহলে বলেন তো সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, বা k ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 1/k1 প্লাস 1/k2, রোধের উল্টা মনে আছে তো, বা ক্যাপাসিটরের মতো 1/k3 ইনভার্স 1। যদি ভাই 10টা থাকে, 10টার স্প্রিং ধ্রুবক ইনভার্স করে যোগ করব, যোগ করে পুরো জিনিসটাকে আবার ইনভার্স করে দিব, তাইলে হচ্ছে পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক বের হয়ে যাবে। এখন ধরো এই অবস্থায় তোমার বলছে যে ভাইয়া এই সিস্টেমের মধ্যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছি এবং সেই বল প্রয়োগের কারণে সিস্টেমটা আমার প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, মানে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হচ্ছে। ধরো তুমি এখানে একটা ভর ঝুলাই দিছো, লেটস সাপোজ এখানে একটা ভর আছে, ঠিক আছে, এবং তুমি এভাবে টেনে ছেড়ে দিছো, কি হবে বলো তো? এই বরাবর সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে। কোন বরাবর? এই বরাবর, এইভাবে, এইভাবে, টা 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 টা, এইভাবে, এইভাবে। উল্টা হইলো মনে হয় ছবিটা, না উল্টা হয়ে গেছে রে, জীবনটা বেদনা। এইভাবে, 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 এইভাবে গতিশীল হবে, বামে ডানে, বামে ডানে, ঠিক আছে। এখানে একটা ভর ঝুলা যদি টেনে ছেড়ে দাও, দেখবে এভাবে সিম্পল হারমোনিক মোশনটা ক্রিয়েট হয়েছে। এখন যদি জিজ্ঞাসা করি সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল কত? আগে তো একটা স্প্রিং ছিল ভাইয়া, একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বসাচ্ছিলাম, এখন তো একটা স্প্রিং না, এখন হচ্ছে 3টা স্প্রিং। তাহলে এখন আমি পর্যায়কাল কেমনে বের করব? খুবই সহজ। এখন পর্যায়কাল হবে t = 2π√, সিস্টেমে ভোলানো বলতেছি, সিস্টেমে লাগানো বা সিস্টেমে যুক্ত ভর ডিভাইডেড বাই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। যদি একটা স্প্রিং না থেকে একটা সিস্টেম অফ স্প্রিং থাকে, মাল্টিপল স্প্রিং থাকে, সেক্ষেত্রে সেই সিস্টেমের পর্যায়কাল কেমনে নির্ণয় করবা? 2π√, উপরে স্প্রিং এ যুক্ত ভর ডিভাইডেড বাই পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। ওকে, তাহলে কে সিস্টেমটা কি? কে সিস্টেম হচ্ছে সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। ওকে, সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। বুঝছো? একদম সহজ, কোনো কনফিউশন থাকা উচিত না। এবার আসো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের কিন্তু আরো কিছু ডিটেইলস ছিল, সেগুলো আমি কিন্তু চ্যাপ্টার 5 আলোচনা করে আসছি, ওগুলো কিন্তু একটু মনে রাখা লাগবে। ওকে, এবার আসেন সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়টা কি রকম? ধরেন এরকম কিছু একটা আছে, এই, ওকে, এখানে একটা স্প্রিং আছে, এখানে আরো একটা স্প্রিং আছে, এখানে আরো একটা স্প্রিং আছে, ওকে, এবং এখানে তুমি একটা ভর ঝুলাই দিছো m কেজি।
ওকে ফাইন। এবার তুমি ওর উপর বল প্রয়োগ করছো ডান দিকে, বা এমনি করে টান দিয়ে ছেড়ে দিছো, ও ডান দিক থেকে কোন দিকে আসছে, ও ডান দিক থেকে এদিকে আসছে, আবার এইদিকে আসছে, আবার এদিক গেছে, আবার এদিকে গেছে, মানে পুরো সিস্টেমটা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হয়েছে। প্রথম কথা, এটার যদি স্প্রিং ধ্রুবক K1 হয়, এটা যদি K2 হয়, এটা যদি K3 হয়, পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কত? পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে K ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু K1 প্লাস K2 প্লাস K3। আচ্ছা আজান দিচ্ছে মনে হয় না, নামাজ মনে হয় 5টায় না, আমি 5টার সময় তোমাদের 5 মিনিটের নামাজের ব্রেক দেবনি, সমস্যা নেই। বা নামাজের ব্রেকটা কখন দেওয়া লাগবে আমাকে একটু কমেন্টে বলো, আমি ওই টাইমে 5 মিনিট ব্রেক দেবনি, সমস্যা নেই কোন, ঠিক আছে? ওকে, তাহলে পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে সবগুলোর যোগ। শ্রেণী সমবায়ে হচ্ছে ইনভার্স করে যোগ করে ইনভার্স করে দেওয়া লাগবে, আর সমান্তরালে হচ্ছে রোধের শ্রেণীর মতো সবগুলা যোগ হবে। তাহলে বলেন তো এই পুরো সিস্টেমটার পর্যায়কাল কত হবে? টি হবে হচ্ছে 2π√m ডিভাইডেড বাই কে সিস্টেম। এইটা হবে সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক বা সিস্টেমের স্প্রিং ধ্রুবক। বুঝতে পেরেছো? একদম সহজ। পারবা না বলো তো বাচ্চারা? সহজ না? খুবই সহজ। পারবো, কনফিউশন নাই কোনো এগুলো নিয়ে? ওকে গুড। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে বলের মান সেম থাকবে, মাথায় রাখবা। তুমি বরাবর যে বলটা প্রয়োগ করবা প্রত্যেকটা স্প্রিং এর মধ্যে সেম পরিমাণ বল কাজ করবে, বাট এক একটা স্প্রিং এর প্রসারণ হবে এক এক রকম, এবং সিস্টেমের টোটাল প্রসারণ হবে সবগুলা প্রসারণের যোগফল। সমান্তরাল সমবায়ে ফোর্সের মানটা ডিফারেন্ট হবে, বাট সবার প্রসারণ হবে সমান, এবং সিস্টেমের প্রসারণও হবে এক একটা স্প্রিং এর ইন্ডিভিজুয়াল প্রসারণের সমান। ওকে ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। এবার হচ্ছে স্প্রিং কাটাকাটি। ভাইয়া স্প্রিং কাটাকাটি তো ভুলে গেছি, বলো স্প্রিং কাটলে কি হয়? এই স্প্রিং কাটলে কি হয় বলতো? মনে আছে? স্প্রিং কাটলে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়। কি হয়? স্প্রিং কাটলে স্প্রিং ধ্রুবক যেটা কে, ওকে, সেটা ইনক্রিজ করে বা বৃদ্ধি পায়। স্প্রিং ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। ওকে, বৃদ্ধি পায়। হ্যাঁ, বৃদ্ধি পেয়ে কত হয় সেটা তো কাটার ফর্মুলা দিয়ে জানতে পারবো আমরা। আসো, এই ধরো একটা স্প্রিং আছে, ওকে, এই হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংটাকে তুমি কি করছো? কাটছো হচ্ছে, ফর্মুলা মনে আছে তো নাকি? মনে না থাকলেও এখন মনে পড়ে যাবে। কাটছো 2:3 অনুপাতে। ওকে, তোর এই পুরা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ছিল হচ্ছে কে, পুরো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত ছিল? কে। এটা কাটার পর দুইটা ছোট্ট ছোট্ট স্প্রিং তৈরি হয়েছে, এই পাশে একটা, এই পাশে আরেকটা। এখন যে কাটার পর নতুন দুইটা স্প্রিং ধ্রুবক তৈরি হইলো, বা নতুন দুইটা স্প্রিং তৈরি হইলো, তাদের স্প্রিং ধ্রুবক কি সেম থাকবে? এখানে যা ছিল এখানে কি তাই? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে এগুলো স্প্রিং ধ্রুবক কত হবে? লেটস সাপোজ ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম। কে প্রাইম, আরে বাবা বাঁকা হয়ে গেল কেন? কে প্রাইম, এটা হচ্ছে কে ডাবল প্রাইম। ওকে, এখন এই কে প্রাইম কে ডাবল প্রাইমের মান কেমনে বের করব ভাইয়া? ফর্মুলা। কোন ফর্মুলা? n1 k1 is equals to n2 k2। মনে পড়ে? তাকে ভুলে গেলেও এই ফর্মুলা ভুলা যাবে না, ঠিক আছে? এখানে n কি বলো তো? n হচ্ছে ভাগ সংখ্যা। স্প্রিং কত ভাগ, সেই ভাগ সংখ্যা হচ্ছে n, এবং কে কি? ওই ভাগ সংখ্যার স্প্রিং ধ্রুবক। মানে তুমি যেই স্প্রিং এর ভাগ সংখ্যা বসাইছো তার স্প্রিং ধ্রুবক দিয়ে গুণ করা লাগবে, এবং এই গুণফল থাকবে সবসময় কনস্ট্যান্ট। তাহলে প্রথমে আসো, তোমার কার স্প্রিং ধ্রুবক জানা আছে? ধরো ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে টা 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 টা। কত ভাইয়া ওর স্প্রিং ধ্রুবক? ধরো 1000। কত? 1000 নিউটন পার মিটার। তুমি বললা ভাইয়া ওর স্প্রিং ধ্রুবক কত? আমি বললাম আচ্ছা, তুমি যার স্প্রিং ধ্রুবক জানো তার ভাগ সংখ্যা কত? এই পাশে 2 ভাগ, এই পাশে 3 ভাগ, মানে হচ্ছে 5 ভাগ। তাহলে ওর ভাগ সংখ্যা কত? ওর ভাগ সংখ্যা হচ্ছে ভাইয়া 5। বসাও 5। ওর স্প্রিং ধ্রুবক কত? ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 1000। ঠিক আছে, বসাও 1000। কার স্প্রিং ধ্রুবক বের করবা ভাইয়া? ওর। ওর ভাগ সংখ্যা কত? ওর ভাগ সংখ্যা হচ্ছে 2। ওর স্প্রিং ধ্রুবক কত? কে প্রাইম। শেষ। তাহলে কে প্রাইম হবে হচ্ছে 2500 নিউটন পার মিটার। ওকে, তুমি বললা ভাইয়া ওর স্প্রিং ধ্রুবক, ঠিক আছে, সেম ফর্মুলা। কি ফর্মুলা ভাইয়া? n1 k1 is equals to n2 k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে ভাইয়া? ওর। ওর ভাগ সংখ্যা কত? 2 যোগ 3 সমান 6। 2 যোগ 3 সমান 5, তার মানে n এর মান হচ্ছে 5। ওর স্প্রিং ধ্রুবক কত? ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 1000। কার স্প্রিং ধ্রুবক বের করবা? ওরটা। ওর ভাগ সংখ্যা কত? 3 ভাইয়া 3। বসাও কে ডাবল প্রাইম। তাহলে কে ডাবল প্রাইম হবে হচ্ছে 5000 ডিভাইডেড বাই। ক্যালকুলেট করো, কত আসবে? ক্যালকুলেট করলে আসবে 1666.67 নিউটন পার মিটার, ইফ আই এম নট রং। ঠিক আছে, সহজ একদম। পারবো ভাইয়া? এখনো ক্লিয়ার হয় নাই? আমি তো ভুলে গেছি ভাইয়া, আপনি যা পড়ান তা আমার এক কান দিয়ে ঢুকে 2 কান দিয়ে বের হয়, তাইলে তো বিপদ, তাই না? ধরো এটা একটা স্প্রিং, এই স্প্রিংটাকে তুমি কাটছো, ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে k is equals to 2000 নিউটন পার মিটার।
ওকে, এবং কাটসও হচ্ছে 3:5 অনুপাতে। কাটার পর কি হয়েছে, দুইটা ছোট্ট ছোট্ট স্প্রিং তৈরি হয়েছে। এই হচ্ছে একটা, এটা হচ্ছে ওই 3 ভাগওয়ালা স্প্রিংটা, এবং এই হচ্ছে আর একটা, এটা হচ্ছে ওই 5 ভাগওয়ালা স্প্রিংটা। কয় ভাগওয়ালা স্প্রিং? 5 ভাগ। আমি ধরলাম 3 ভাগওয়ালা স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম, 5 ভাগওয়ালা স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ডাবল প্রাইম। তাহলে বলেন ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে n1k1 is equals to n2k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে? ওর ভাগ সংখ্যা কত? 3 + 5 = 8। ওকে, এবং ওর স্প্রিং ধ্রুবক কত? ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 2000। কারটা বের করবা, ওর ভাগ সংখ্যা কত? 3। ওর স্প্রিং ধ্রুবক কে প্রাইম, বের করে ফেলো। কে প্রাইম হবে 16000 ডিভাইডেড বাই 3। যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে 5333 আর একটা 3 হবে, 5333.33 নিউটন পার মিটার। ক্লিয়ার? সহজ, পারবো, কোনো কনফিউশন নাই। ভেরি গুড ভাইয়া। তারপর ভাইয়া ওরটা চলো বের করি। n1k1 is equals to n2k2। কারটা জানা আছে, ওরটাও কয় ভাগ? 3 + 5 8 ভাগ। ওকে, সহজ। ওর স্প্রিং ধ্রুবক কত? 2000। কারটা বের করবা, ওরটাও কয় ভাগ? ও হচ্ছে 5 ভাগ। ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ডাবল প্রাইম। তাহলে কে ডাবল প্রাইমের মান কত হবে? এখানে হচ্ছে 5 দিয়ে ভাগ করো, 400 4 32 3200 নিউটন পার মিটার। ঠিক আছে, সহজ। তাহলে পারবো। স্প্রিং কাটাকাটি রিলেটেড যদি প্রবলেম আসে, এবং দেখো তুমি স্প্রিং কেটে যত ছোট করবা স্প্রিং ধ্রুবক তত বেশি হবে। এই স্প্রিংটা সবচেয়ে বড়, ওর স্প্রিং ধ্রুবক সবচেয়ে কম, তারপর হচ্ছে ও, দেখো ওর স্প্রিং ধ্রুবক ওর চেয়ে বেশি, আর সবচেয়ে ছোট হচ্ছে ও, ওর স্প্রিং ধ্রুবক সবচেয়ে বেশি। সেম কাহিনী এখানেও, যার দৈর্ঘ্য যত ছোট, যদি সেম প্রস্থ হয়, যদি সেম মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, যদি টেম্পারেচার সেম হয়, তাহলে দৈর্ঘ্য যত ছোট হবে স্প্রিং ধ্রুবক কি হবে? তত বেশি হবে। এবং স্প্রিং ধ্রুবক যত বেশি, এটা একটু মাথায় রাখিস, স্প্রিং ধ্রুবক যত বেশি স্প্রিং তত হার্ড। স্প্রিং কি? স্প্রিং তত হার্ড, তত শক্ত, তত নমনীয় কম, বা নমনীয়তা তত কম। বুঝেছো? একদম সহজ, কোনো কনফিউশন নাই। গুড। এবার আসে নেক্সট। এবার কি? এবার ম্যাথ। কি ম্যাথ ভাইয়া? ও মাই গড ভাইয়া, আই লাভ ম্যাথ। ঠিক আছে, আই অলসো। 10 কেজি ভরের বস্তু ঝোলানোর কারণে স্প্রিং, আচ্ছা তোমাদের নামাজের ব্রেক কখন দিব শুনে নিই আগে। ওয়েট, এই নামাজের ব্রেক কখন দিব বইলো? পাসপোর্ট বানায়ও, ঠিক আছে, সমস্যা নাই। নামাজের ব্রেকটা কখন দেওয়া লাগবে সেটা বললো। নর্মালি হচ্ছে আমি যখন রিভিশন ব্যাচের ক্লাস নেই, রিভিশন ব্যাচের ক্লাস দিনে নেই, ওরা হচ্ছে 5টার সময় নামাজের ব্রেক নেয়। সো তোমাদের কখন দেওয়া লাগবে আমাকে জানাও, ঠিক আছে? 10 কেজি ভরের বস্তু ঝোলানোর জন্য স্প্রিং 20 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। স্প্রিংটাকে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে কোয়েশ্চেন হচ্ছে প্রথমটা, স্প্রিং ধ্রুবক কত? বলো কত হবে স্প্রিং ধ্রুবক? ভাইয়া জানি না, এই জানো না মানে? তুমি 10 কেজি ভরের বস্তু ঝুলাইছো, তার জন্য স্প্রিং 20 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, তাহলে এল এর মান দেওয়া আছে না? এল এর মান তো দেওয়াই আছে। এল এর মান হচ্ছে ভাইয়া 20 সেন্টিমিটার, মানে 0.2 মিটার। এম এর মান দেওয়া আছে ভাইয়া 10 কেজি। কে এর মান কেমনে বের করব ভাইয়া? ভুলে গেছি, একটু আগে শিখাই আসছি রে। mg is equals to kl। কি লাগবে? স্প্রিং ধ্রুবক কে। তাহলে কে সমান কত হবে? কে হবে হচ্ছে mg ডিভাইডেড বাই l। জাস্ট মান বসাও। m এর মান কত? 10 কেজি। g এর মান কত? 9.8। l এর মান কত? 0.2। যদি এখান থেকে ক্যালকুলেশন করি, এখানে আসবে হচ্ছে 49490 নিউটন পার মিটার। ক্লিয়ার? গুড। দুইয়ে বলছে কি? স্প্রিং এর পর্যায়কাল কত? ভাইয়া পর্যায়কাল কেমনে বের করব? দেখো পর্যায়কাল তুমি দুইটা ফর্মুলা দিয়ে বের করতে পারো। কয়টা ফর্মুলা? দুইটা, সেম রেজাল্ট আসবে। একটা হচ্ছে t is equals to 2 pi root over m by k। ভাইয়া স্প্রিং এর ভর যোগ করব না? স্প্রিং এর ভর দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, দেওয়া নাই, তাহলে কেন যোগ করবা? তাহলে চলো বসাই 2 পাই ইনটু রুট ওভার m এর মান কত? m এর মান হচ্ছে 10। ভাইয়া k এর মান কত? k এর মান হচ্ছে ভাইয়া 490, তার মানে 2 পাই ইনটু রুট ওভার 1/49 মানে হচ্ছে 7, তাহলে 2 পাই বাই 7। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়কাল। সহজ। তুমি বললা ভাইয়া আমি এই ফর্মুলা দিয়ে করব না, আপনি আরো একটা ফর্মুলা শিখাইছেন না ভাইয়া, আমি ওইটা দিয়ে করব। এটা তো পুরান ফর্মুলা ভাইয়া। আই লাভ নতুন জিনিস, আমার ভাইয়া নতুন ফর্মুলা ভালো লাগে। ঠিক আছে, সমস্যা নেই, তুমি এমনিও বিপদে আছো, ব্যাপার না। রুট ওভার এল কি ভাইয়া? এল হচ্ছে 2 সেন্টিমিটার। না, এল কি 2 সেন্টিমিটার নাকি? তুমি তো 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছো, ওইটা হবে বিস্তার। বস্তু ঝোলানোর জন্য কতটুকু প্রসারিত হয়েছে? স্প্রিং 20 সেন্টিমিটার, এইটা হচ্ছে এল। তাহলে বসাও 0.2, 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 9.8। ক্যালকুলেট করো, এখানে আসবে কত? রুট ওভার 1/49 মানে হচ্ছে 2 পাই বাই 7 সেকেন্ড। সো আপনি এটা দিয়ে করেন, আপনি এটা দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন রেজাল্ট সেম আসবে, আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অল্টারনেটিভ অফ দ্য ফার্স্ট ওয়ে। ঠিক আছে, অল্টারনেটিভ। বুঝেছো? পারবা?
সহজ একদম। যখন যেরকম ইনফরমেশন দেওয়া থাকবে সে অনুযায়ী কাজ করে ফেলবা। দুইটা ফর্মুলাই অ্যাপ্লিকেবল। গ্রেট ভাইয়া, তারপরের কোয়েশ্চেন বলছে বিস্তার কত, বলো তো এটা অ্যান্সার করতে কতটুকু সময় লাগবে? এটা অ্যান্সার করতে সময় লাগবে হচ্ছে 1 সেকেন্ড। বিস্তার কত হবে বলো? ভাইয়া বিস্তার হবে 12 সেন্টিমিটার। না রে বাবা, বিস্তার হবে 2 সেন্টিমিটার। স্প্রিং প্রসারিত হইছে, এইবার তুমি স্প্রিংকে যতটুকু টেনে ছেড়ে দিবা স্প্রিং তত বিস্তারে দুলবে। 10 সেন্টিমিটার সে ভরের জন্য, 20 সেন্টিমিটার যেটা সেটা হচ্ছে ভরের জন্যই প্রসারিত হইছে। অ্যাডিশনালি তুমি কতটুকু টেনে ছেড়ে দিছো? 2 সেন্টিমিটার স্প্রিং, তাহলে 2 সেন্টিমিটার বিস্তার নিয়ে দুলবে। বুঝছেন? তারপরে দোলনের বিস্তার কত হবে? জাস্ট 2 সেন্টিমিটার, আর কিছুই লেখা লাগবে না। 4 কি বলছে? কম্পাঙ্ক কত? ভাই কম্পাঙ্ক কেমনে বের করব? F is equals to 1/t শিখছিলাম লাস্ট ক্লাসে, পর্যায়কাল বের করছি একটু আগে। আচ্ছা খেয়াল করে দেখো, ধরো তুমি পর্যায়কাল বের করো নাই, সেক্ষেত্রে কি তুমি প্রথমে পর্যায়কাল বের করে তারপর কম্পাঙ্ক বের করবা? কোনো দরকার নাই ভাই। F is equals to 1/t। টি মানে কি? টি মানে হচ্ছে 2 পাই রুট ওভার m বাই k। তাহলে F সমান কি হবে? F সমান হবে 1/2 পাই রুট ওভার k বাই m। ঠিক আছে? অথবা 1/2 পাই ইন্টু রুট ওভার g বাই l। বুঝছেন? সো যদি প্রথমে পর্যায়কাল বের করা থাকে তাহলে তো পর্যায়কালকে ইনভার্স করে দিলেই কম্পাঙ্ক হয়ে যাচ্ছে। বাট যদি কোয়েশ্চেনে খালি কম্পাঙ্কই বের করতে বলে সেক্ষেত্রে আমরা আবার প্রথমে পর্যায়কাল বের করব, তারপর ইনভার্স করে কম্পাঙ্ক বের করব। চাইলে করতে পারো, সমস্যা নাই। অথবা তুমি ডিরেক্ট ফর্মুলাও অ্যাপ্লাই করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ওকে, সো আমরা যেহেতু এখানে সরাসরি বের করে রাখছি পর্যায়কাল, সো আমাদের কম্পাঙ্ক হবে F is equals to 1/t। টি মানে কি? টি মানে হচ্ছে 2 পাই বাই 7, তার মানে কম্পাঙ্ক হচ্ছে 7/2 পাই হার্জ। বুঝছো? একদম সহজ। তুমি যদি এই ফর্মুলাগুলোতেও করো তাও সেম রেজাল্টই আসবে। পারবা না বলো তো? একদম 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 সহজ। ক্লিয়ার? গুড। নেক্সট তারপরটা কি বলছে? বলছে কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক মানে কি? কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা। ভাইয়া ওমেগা কেমনে বের করব? শিখে আসছি। কি ছিল ওমেগার ফর্মুলা? রুট ওভার কে বাই এম। ঠিক আছে? কে কত ভাইয়া? কে আসছে হচ্ছে ভাইয়া 490। এম কত আসছে ভাইয়া? এম আসছে হচ্ছে ভাইয়া 10 কেজি। তার মানে কৌণিক কম্পাঙ্ক হবে 7 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? দিস উইল বি ইয়োর অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। পারবো? একদম সহজ। অথবা তুমি আরো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। কোন ফর্মুলা? ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। বলো টি সমান কত ছিল? 2 পাই টি ছিল হচ্ছে 2 পাই বাই 7। তাও দেখো 7 আসবে। তুমি বললে না এটা অ্যাপ্লাই করব না, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, এটা অ্যাপ্লাই করব, করো। এফ সমান কত আসছিল? 1/2 পাই ইনটু 7। তাও কত আসবে? 7ই আসবে। সো তুমি এটা দিয়ে করো, তুমি এটা দিয়ে করো, তুমি এটা দিয়ে করো, যেটা দিয়ে করো না কেন দ্য রেজাল্ট উইল বি সেম, 7 রেডিয়ান পার সেকেন্ড। আপনি জাস্ট প্রপারলি বের করে আসতে পারলেই হয়েছে। তাহলে স্প্রিং রিলেটেড প্রবলেম আমি যদি লাস্ট ইয়ারের অ্যানালাইসিস বলি, 24-এ হচ্ছে স্প্রিং থেকে ধরো কত পার্সেন্ট, মোটামুটি 30% কোয়েশ্চেন হয়েছে বোর্ডে স্প্রিং থেকে, আর 70% কোয়েশ্চেন হচ্ছে লাস্টের সরল দোলক থেকে। তার আগের বছরও স্প্রিং থেকে কোয়েশ্চেন হয়েছে, মানে ধরো 30% বোর্ডে হচ্ছে স্প্রিং থেকে কোয়েশ্চেন হয় মোটামুটি। সো স্প্রিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টারে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্প্রিং এবং এটার সাথে রেলেভেন্ট শক্তির যে পার্টটা সেটা আমরা সামনে পড়বো, এবং আরেকটা হচ্ছে সরল দোলক। ওকে, সো কিছু কিছু বোর্ডে সরল দোলক থেকে প্রশ্ন হয়, কিছু কিছু বোর্ডে স্প্রিং থেকে প্রশ্ন হয়। সো তোমার কপালে কোনটা পড়বে এটা বলা টাফ, এর জন্য দুইটা জিনিসই ভালো মতো পড়া লাগবে। এবং স্প্রিং থেকে প্রশ্ন হইলে এগুলাই, এর পাশাপাশি শক্তির একটা পার্ট আছে, সেটা আমরা যখন শক্তি পড়বো তখন পড়ে নিব। ঠিক আছে? ওকে, আসেন নেক্সট প্রবলেম। যদি ভাইয়া এরকম কোয়েশ্চেন দেয়, কি কোয়েশ্চেন দিছে দেখো, খুবই সহজ কোয়েশ্চেন। বস্তু ঝোলানোর কারণে স্প্রিংটার মধ্যে 500 জুল বিভব শক্তি জমা হয়েছে। এই অবস্থায় স্প্রিংটাকে টেনে ছেড়ে দেওয়া হলো, স্প্রিং এর কম্পাঙ্ক কত? ও মাই গড ভাই, কি কোয়েশ্চেন! বস্তু ঝুলানোর জন্য স্প্রিংটার মধ্যে 500 জুল বিভব শক্তি জমা হয়েছে, তার মানে কি? দেখো মানে খুব সহজ। ধরো এই, ঠিক আছে, এইটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। এটা কি? এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। এখন তুমি যখন বস্তুটা ঝুলাবা, স্প্রিং তো সাম্যাবস্থায় থাকবে না, স্প্রিং সাম্যাবস্থা থেকে এল মিটার প্রসারিত হয়ে যাবে। সো ধরো সাম্যাবস্থা থেকে স্প্রিংটা এল মিটার প্রসারিত হয়েছে। আচ্ছা, এল মিটার যদি প্রসারিত হয় স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা হবে না? অবশ্যই হবে। আমরা কি জানি, সাম্যাবস্থা থেকে যদি এক্স মিটার স্প্রিং প্রসারিত হয় তাহলে স্প্রিং এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি হয় হাফ কে এক্স স্কয়ার। এটা আমরা লাস্ট 5 নাম্বার চ্যাপ্টারে বা 5 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছিলাম। তাহলে সাম্যাবস্থা থেকে যদি স্প্রিং এল মিটার প্রসারিত হয় তাহলে স্প্রিং এ কতটুকু বিভব শক্তি জমা হবে? হাফ কে এল স্কয়ার। তাহলে বলেন এই এল মিটার প্রসারিত হওয়ার জন্য স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি কত? হাফ
কে এল স্কোয়ার। এইটা হচ্ছে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি। তাহলে আসেন আমরা ফর্মুলাটা লিখি। ভাই ফর্মুলা কেন লাগতেছে, কারণ আছে, আগে লেখো হাফ কে এল স্কোয়ার। সো আমরা কি করছি, বস্তু ঝুলাইছি স্প্রিং এর মধ্যে, এই বস্তুর ভর দেওয়া নাই, আচ্ছা না স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, বস্তুর ভর লাগবে না, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 100 নিউটন পার মিটার, ওকে ফাইন, বস্তুর ভর লাগতেছে না। এখান থেকে হচ্ছে আমরা এল এর মানটা বের করব। তাহলে দেখেন আমাদের ইউ এর মান দেওয়া আছে, বস্তু ঝোলানোর জন্য স্প্রিং 500 জুল বা স্প্রিং এর মধ্যে 500 জুল শক্তি জমা হইছে, হাফ ইনটু কে এর মান কত, দেখো স্প্রিং ধ্রুবকের মান দেওয়া আছে হচ্ছে 100, ঠিক আছে, আর এখানে আছে এল স্কোয়ার। সো কিন্তু আমরা এল এর মানটা বের করব, দেখো কত আসে, এল আসবে হচ্ছে √10, ওকে, সো 3 পয়েন্ট সামথিং আসবে আর কি, এত মিটার। তার মানে এই স্প্রিং এর মধ্যে বস্তু ঝুলানোর জন্য স্প্রিংটা √10 মিটার পরিমাণ প্রসারিত হইছে। তাহলে বলো স্প্রিং এর কম্পাঙ্ক কত হবে? ভাই স্প্রিং এর কম্পাঙ্ক কেমনে বের করব? F = 1/2 পাই √k/m। ভাইয়া কে এর মান জানি, m এর মান তো জানি না, ঠিক আছে, তাহলে এই ফর্মুলা বাদ, 1/2 পাই √g/l, এটা অ্যাপ্লাই করা যায় না? l এর মান বের করে ফেলছি, g এর মান তো জানি, কিছু না বললে 9.8, তাহলে জাস্ট বসাই দাও 1/2 পাই ইনটু √9.8 ডিভাইডেড বাই √10। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে উপরে যাবে 9.8, নিচে আসবে হচ্ছে √10, তার উপর হবে হচ্ছে হোল রুট ডিভাইডেড বাই হচ্ছে 6.28, কত আসে, আসতেছে 0.2803 হার্টজ। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা, একদম সহজ কিন্তু, হ্যাঁ খুবই 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 সহজ। এই টাইপের ম্যাথ আসলে কিন্তু পারা লাগবে। দেখো এগুলো এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রবলেম বলো বা আগে যেটা করাইলাম 1 নাম্বারটা, এগুলো সবই এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এগুলো এইচএসসি পরীক্ষায় আসে, তোমাদের সিকিউ সাজেশন শিট বা রিভিশন ব্যাচের ক্লাসটা খুললেই বুঝতে পারবা, ঠিক আছে। দেখে ক্লিয়ার কিনা এই পর্যন্ত গাইস? এই পর্যন্ত বুঝে গেছি সবাই? হ্যাঁ, এল আবার আচ্ছা, এলটা হচ্ছে এই যে দেখো কোশ্চেনে তো লেখাই আছে, এই যে এইখানে কোশ্চেনটা পড়ো, বলছে কি 10 কেজি ভরের বস্তু ঝোলানোর কারণে স্প্রিং 20 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। সো তোমায় কোশ্চেনে বলেই দিবে যে বস্তু ঝোলানোর জন্য স্প্রিং এতটুকু প্রসারিত হয়েছে, এইটা হচ্ছে এল, ওকে। আর তারপর আমরা স্প্রিংকে আরো কিছুটা টেনে ছেড়ে দিছি, এইটা হচ্ছে বিস্তার এ, ওকে। সো বস্তু ঝোলানোর জন্য স্প্রিং যতটুকু প্রসারিত হবে, এটা কোশ্চেনে বলা থাকবে, সেটা হচ্ছে এল। এবং তারপর আমরা আবার স্প্রিংকে কিছুটা টেনে ছেড়ে দিব, আদারওয়াইজ তো সিম্পল হারমোনিক মোশন তৈরিই হবে না। সো যতটুকু টেনে ছেড়ে দিব সেইটা হবে হচ্ছে দোলনের বিস্তার এ। দেখো বুঝছো কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমরা হচ্ছে আরো দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ করে আপনাদেরকে নামাজের ব্রেক দিব, আপনারা নামাজ পড়ে আসেন, তারপর হচ্ছে বাকি পার্টটা করব, ঠিক আছে। আর দুইটা ম্যাথ করব আমরা, ছোট ছোট ম্যাথ। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, এলটা আই গেস ক্লিয়ার হয়ে গেছে। কারো এখনো এল নিয়ে কনফিউশন থাকলে ডু লেট মি নো। আসো দুইটা ছোট্ট ছোট্ট সুন্দর ম্যাথ। কি বলছে? বলছে এই সিস্টেমের পর্যায়কাল কত? ভাই সিস্টেমের পর্যায়কাল যেন কেমনে বের করব? সিস্টেমের পর্যায়কালের জন্য সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবকটা লাগবে, এতটুকুই, আর কোনো কাজ নাই। তাহলে দেখো এই স্প্রিং এবং এই স্প্রিং কেমনে আছে? সমান্তরালে আছে, তার মানে ওদের দুইজনের তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? এই দুইজনের বা সিস্টেমের এই যে পার্টটা, এই পার্টের তুল্য স্প্রিং ধ্রুবক হবে কে ইকুইভ্যালেন্ট প্রাইম ইজ ইকুয়ালস টু এইটা প্লাস এইটা, মানে হচ্ছে 200 প্লাস 100। সমান্তরালে থাকলে কি হয়? জাস্ট যোগ হয়, তার মানে হচ্ছে 300 নিউটন পার মিটার। তার মানে উপরের অংশের স্প্রিং ধ্রুবক হচ্ছে 300 নিউটন পার মিটার, নিচের অংশের কত? 50 নিউটন পার মিটার। এই উপরের অংশ নিচের অংশের সাথে কেমনে যুক্ত? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক বা কে সিস্টেম হবে 1/300, উপরের অংশের স্প্রিং ধ্রুবক প্লাস 1/50, তার উপর ইনভার্স। বুঝছেন? সো এখান থেকে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে উপরে যাবে হচ্ছে 300 ইন্টু 50, নিচে আসবে হচ্ছে 350, ওকে। তুমি চাইলে এখান থেকে কাটাকাটিও করতে পারো, এখানে আসবে 6, এখানে আসবে কত? 7, তাহলে উপরে যাবে হচ্ছে 300, নিচে আসবে হচ্ছে 7। এইটা হচ্ছে সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে ভাই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক যদি আমরা পেয়ে যাই, সিস্টেমের পর্যায়কাল বের করা কি বলো? বাচ্চা পোলাপানের কাজ। কত হবে সিস্টেমের পর্যায়কাল? 2π√m ডিভাইডেড বাই সিস্টেমের কে বা সিস্টেমের স্প্রিং ধ্রুবক। তাহলে বলেন এখানে আসবে 2π ইনটু √m এর মান কত? কত ভরের বস্তু ঝুলাইছো? 4 কেজি ভরের, ডিভাইডেড বাই সিস্টেমের স্প্রিং ধ্রুবক কত? 300/7, তার মানে 2π ইনটু √, 4 7 28 ডিভাইডেড বাই হচ্ছে 300। এইটা হচ্ছে সিস্টেমের পর্যায়কাল, ঠিক আছে, একদম সহজ। দেখো পারবা না? খুবই
খুবই খুবই সহজ। জাস্ট এখানে আগে একটা স্প্রিং ছিল, তার জন্য ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বসতো। এখন আর সিস্টেম অফ স্প্রিং আছে, এই পুরো সিস্টেমের যে তুল্য স্প্রিং ধ্রুবক সেটা তোমার ফর্মুলাতে বসায় দেওয়া লাগবে, তাহলে এই সিস্টেমের পর্যায়কাল বের হয়ে যাবে। পারবো? গুড গুড গুড। ভাইয়া নেক্সট কি বলছে দেখো, 4 নাম্বারটা, এটাই লাস্ট ম্যাথ স্প্রিং এর, তারপর আমরা নতুন টপিকে চলে যাব। আচ্ছা, আমাদের কাছে একটা স্প্রিং আছে, তার স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 নিউটন পার মিটার। এই স্প্রিংটাকে আমরা 2:3 অনুপাতে কাটছি, কেটে হচ্ছে এদেরকে সমান্তরালে যুক্ত করছি এবং 4 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছি। এবার ওকে ধরো টেনে ছেড়ে দিছি। তোমাকে প্রশ্ন করছে সিস্টেমের পর্যায়কাল কত। তার মানে প্রথমে আমাদের সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবকটা লাগবে। বাট সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবকের জন্য প্রথমে তো এই স্প্রিংগুলোর স্প্রিং ধ্রুবক লাগবে, এগুলাই তো আমরা জানি না। ধরলাম এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে প্রাইম এবং এটা হচ্ছে কে ডাবল প্রাইম। এই দুটো কই থেকে আসছে? এই যে স্প্রিংটা কাটছো এখান থেকে আসছে। তাহলে ধরলাম এই স্প্রিং কাটার জন্য এখানে একটা ছোট্ট স্প্রিং তৈরি হয়েছে, এখানে আরো একটা ছোট্ট স্প্রিং তৈরি হয়েছে। ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম। ওহো, জীবনটা বেদনা। ওর স্প্রিং ধ্রুবক কত? ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম, ঠিক আছে, কে প্রাইম, এবং ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ডাবল প্রাইম। ওকে, এই মান কেমনে বের করব? স্প্রিং কাটাকাটির ফর্মুলা তোমাকে কেন শিখালাম বাবা? বলো, কে প্রাইম এবং কে ডাবল প্রাইমের মান কেমনে বের করবা? ফর্মুলা n1 আর ইজ কোনটা? n1 k1 ইজ ইকুয়ালস টু n2 k2। বলো কার স্প্রিং ধ্রুবক জানা আছে? এই বড় স্প্রিংটার। বড় স্প্রিং কয় ভাগ? 2 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। তারপরে বড় স্প্রিংটা হচ্ছে 5 ভাগ। বড় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 500। কার স্প্রিং ধ্রুবক বের করবা ভাইয়া? ওর। ও কয় ভাগ? ও হচ্ছে 2 ভাগ, তাহলে ওর ভাগ সংখ্যা 2 এবং ধরলাম ওর স্প্রিং ধ্রুবক কে প্রাইম। ওকে, তাহলে কে প্রাইমের মান কত হবে? কে প্রাইমের মান হবে এখানে আসছে 2500, 1250। কত? 1250 নিউটন পার মিটার। ওকে, এটা হচ্ছে এই ছোট অংশটা। ভাই ওই 3 ভাগেরটার স্প্রিং ধ্রুবক কত হবে সেটাও আমরা বের করে ফেলবো। কোন ফর্মুলা? সেম ফর্মুলা, n1 k1 ইজ ইকুয়ালস টু n2 k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে? পুরাটার। কয় ভাগ? 5 ভাগ। স্প্রিং ধ্রুবক কত? 500। কারটা বের করব? 3 ভাগেরটা। স্প্রিং ধ্রুবক কত? কে ডাবল প্রাইম। তাহলে কে ডাবল প্রাইম কত হবে বলেন? উপরে হচ্ছে 2500, নিচে কত? নিচে হচ্ছে 3। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে 833.33 নিউটন পার মিটার। ঠিক আছে, সহজ। তাহলে আমরা পেয়ে গেছি এই স্প্রিং এবং এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। এখন এই দুইজন কেমনে আছে? সমান্তরালে। তাহলে সিস্টেমের স্প্রিং ধ্রুবক কত হবে বলো? সিস্টেমের স্প্রিং ধ্রুবক এখানে লিখতেছি, সিস্টেমের স্প্রিং ধ্রুবক হবে কে প্রাইম প্লাস কে ডাবল প্রাইম। কে প্রাইমের মান কত? কে প্রাইমের মান হচ্ছে 1250। কে ডাবল প্রাইমের মান কত? 833.33। যোগ করে দাও তো, যোগ করলে কত আসবে? এখানে হবে হচ্ছে 2000, তার মানে 2083.33 নিউটন পার মিটার। এটা হচ্ছে পুরো সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে ভাইয়া সিস্টেমের পর্যায়কাল কত হবে? ও মাই গড ভাইয়া, অনেক কঠিন। অনেক কঠিন নাকি? 2 পাই ইন্টু রুট ওভার m বাই কে সিস্টেম। ঠিক আছে, জাস্ট মান বসাই দিবা। তাহলে 6.28 ইন্টু m এর মান কত? কত ভরের বস্তু? 4 কেজি ভরের বস্তু। সিস্টেমের স্প্রিং ধ্রুবক কত? সিস্টেমের স্প্রিং ধ্রুবক হচ্ছে 2083.33। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলেই পর্যায়কাল বের হয়ে যাবে। দেখেন, বুঝে যাওয়ার কথা, একদম সহজ। দেখো দেখো দেখো, ক্লিয়ার কিনা? তাহলে এই পার্ট, তারপর হচ্ছে এই পার্ট, তারপর হচ্ছে এই পার্ট, তারপর হচ্ছে এই পার্ট। সহজ। যদি বুঝে থাকো তাহলে আমাদের স্প্রিং মোটামুটি কমপ্লিট। আমরা এখন ব্যবকলনীয় সমীকরণটা শুরু করব, বাট তার আগে আপনাদের নামাজের ব্রেক দিয়ে আপনারা নামাজ পড়ে আসেন, আই গেস 5 মিনিট দিলে হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সবাই বুঝছেন কিনা, তারপর আমি নামাজের বিরতি দিই। দেখেন সবাই যদি বুঝেন তাহলে হচ্ছে আমরা নামাজের বিরতি দিব, যদি সবার এই পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকে। দেখো, কারো কোনো কনফিউশন থাকলে এখনই ক্লিয়ার করে নাও বাবা, দেরি করো না। ওকে, ব্রেক দেন। ঠিক আছে, তাইলে বাজে হচ্ছে 5, তাই না? আমরা 11তে শুরু করব। 5:11 PM আমরা আবার শুরু করব। আপনারা নামাজ পড়ে আসেন, তারপরে এসে ব্যবকলনীয় সমীকরণের পার্টটা কমপ্লিট করবো একসাথে। ওকে, ঠিক আছে।
হাই 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 আই এম ব্যাক। হ্যালো, কি অবস্থা? আমরা এই ক্লাসটা শুরু করতে পারি? চলেন ক্লাস শুরু করে দিচ্ছি। লেটস গো। ওয়েট, কই গেল? ওয়্যার ইজ মাই ব্যাচ এলিটস? এই তো পাইছি পাইছি পাইছি, তোমাদের খুঁজে পাওয়া গেছে। ও মাই গড, সবগুলো দৌড় দিছে। ঠিক আছে, আসো তোমরা রিল্যাক্সে আসো, আমি হচ্ছে ক্লাসটা সামনে আগে নিয়ে যাই, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের স্প্রিং এর পার্টটা। আশা করি স্প্রিং থেকে যদি এই চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন আসে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমরা এর বাইরেও আরো কিছু অ্যাডিশনাল ম্যাথ করব যখন হচ্ছে আরো কয়েকটা কনসেপ্ট শিখে ফেলবো, কারণ স্প্রিং এর সাথে মিলিয়ে হচ্ছে তোমার আরো কিছু ম্যাথ আসতে পারে, বাট সেগুলো আমরা আর একটু পরে করবো আর কি, কারণ এখনো সব কনসেপ্ট আমরা পারি না, মাত্র সিম্পল হারমোনিক মোশন পড়া শুরু হয়েছে। ওকে, এবার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ। ভাই ব্যবকলনীয় সমীকরণ কি জিনিস? এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে হচ্ছে এমন একটা ইকুয়েশন যার মধ্যে ডেরিভেটিভ টার্ম থাকবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা আমরা কেমনে পাইতে পারি? দেখেন, খুবই সহজ। আপনার বইয়ের মধ্যে দেখবেন সরাসরি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে। এটা কেমনে আসছে এটা একটু তোমাদেরকে দেখাই। প্রথম কথা, আমাদের সিম্পল হারমোনিক মোশন, একটা বস্তু যদি গতিশীল হইতে চায় তার উপর একটা ক্রিয়াশীল বল লাগবে। সেই বলটা কি? F is equals to minus kx। ওকে, ধরো এই একটা বস্তু আছে, ঠিক আছে? এই হচ্ছে একটা বস্তু, সে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। সে কি? সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। এটা হচ্ছে মিন পজিশন বা সাম্যাবস্থা। তার মানে বস্তু সাম্যাবস্থা থেকে কখনো এই দিকে যাবে, আবার এই দিকে আসবে, আবার এই দিকে যাবে, আবার এই দিকে আসবে, এভাবে সে মুভ করতে থাকবে বামে ডানে বামে ডানে, তাই না? তখন তো আমরা বলবো যে হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয়েছে। এখন লেটস সাপোজ আমার বস্তু এখানে আছে, ওকে, বস্তু এখানে আছে, তার সরণ কোন দিক কাজ করবে? তার সরণ কাজ করবে এই দিকে। তার সরণ ভেক্টর কোন দিকে? সরণ ভেক্টর হচ্ছে এইদিকে, এবং বল ভেক্টর হচ্ছে ডান দিক বরাবর, এবং এই বল ভেক্টর সমান কি হবে? মাইনাস কে এক্স ভেক্টর। সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হওয়ার কন্ডিশনই হচ্ছে এটা। তাহলে আসেন আমরা একটা কাজ করি, কে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে লেখা যায় এফ প্লাস কে এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখন এই যে বলটা, এই বলটা কার উপর কাজ করতেছে? এই বল কাজ করতেছে এই বস্তুর উপর। ধরলাম বস্তুর ভর হচ্ছে m কেজি। তাহলে একটা বস্তুর উপর যদি বল কাজ করে, তার কি ত্বরণ হবে না? অবশ্যই হবে। সেই ত্বরণ কোন দিকে হবে? বল যেদিকে কাজ করে ত্বরণও সেই দিকেই হয়, তার মানে ত্বরণটাও হবে ডান দিক বরাবর। ওকে, তাহলে এফ ভরের একটা বস্তুর উপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো, তার জন্য বস্তুর মধ্যে এ পরিমাণ ত্বরণ তৈরি হয়েছে। আমরা কি লিখতে পারি নিউটনের গতির দ্বিতীয় সূত্র এফ ইজ ইকুয়ালস টু এম এ? লেখা যায় না কি যায় না? অবশ্যই যায়। তাহলে বলেন এফ এর জায়গায় লিখতে পারি এম এ প্লাস কে এক্স ইজ ইকুয়ালস টু 0। এখন ভাইয়া এম দিয়ে একটু ভাগ করে দিই, যদি এম দিয়ে ভাগ করি তাহলে এ প্লাস কে বাই এম এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, এবার দেখো দুইটা সুন্দর সুন্দর জিনিস লাগবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া এই যে এম বাই কে, এটা কি? দেখো তো এটা মনে পড়ে কিনা? রুট ওভার এম বাই কে হচ্ছে ওমেগা। পড়ে আসলাম না একটু আগেই তো পড়ে আসলাম, ওমেগা সমান রুট ওভার এম বাই কে। তাহলে দুই পাশে স্কোয়ার করে দাও, এম বাই কে সমান হয়ে যাবে হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, এম বাই কে সমান কি হবে? ওমেগা স্কোয়ার। এবং মাথায় রাখবা, যদি একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হইতে চায় তাহলে এই ভ্যালুটা অবশ্যই কনস্ট্যান্ট হওয়া লাগবে। এটা কনস্ট্যান্ট হওয়া ছাড়া সিম্পল হারমোনিক মোশন পসিবল না, ঠিক আছে? এটা অবশ্যই কি হওয়া লাগবে? কনস্ট্যান্ট হওয়া লাগবে সিম্পল হারমোনিক মোশনের জন্য। ভাইয়া কেন কনস্ট্যান্ট হওয়া লাগবে? প্রথম কথা, সিম্পল হারমোনিক মোশনের এই কেটা কি? কেটা তো সমানুপাতিক ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, এবং এমও তো একটা কনস্ট্যান্টই, তাই না? এম কি একটা কনস্ট্যান্ট না? এম তো অবশ্যই একটা কনস্ট্যান্ট। আমি এখানে একটু উল্টা লিখছি, তোমরা আমাকে বলবা না আমি এখানে একটু উল্টা লিখছি। ওমেগা সমান এম বাই কে ছিল নাকি? ওমেগা সমান ছিল হচ্ছে রুট ওভার কে বাই এম, এটা সমান ছিল হচ্ছে ওমেগা। তাহলে যদি স্কোয়ার করি তাহলে কে বাই এম সমান হবে হচ্ছে ওমেগা স্কোয়ার। এবার ঠিক আছে, এবং এটা হবে হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কে আমাদের এমনি একটা কনস্ট্যান্ট সমানুপাতিক ধ্রুবক, এবং এম হচ্ছে বস্তুর ভর। একটা বস্তু সিম্পল হারমোনিক মোশনে দুলতেছে, তার ভর কি কনস্ট্যান্ট হবে না? কনস্ট্যান্টই তো হবে। যদি ভর চেঞ্জ হয় সেক্ষেত্রে ব্যাপার আলাদা, বাট এমনিতে কনস্ট্যান্ট হবে। ওকে, সো সিম্পল হারমোনিক মোশনের জন্য এটা হচ্ছে ফর্মুলা, এটা আমাদের মাথায় রাখা লাগবে যে এই পার্টটা অবশ্যই কনস্ট্যান্ট হওয়া লাগবে যদি বস্তু সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হইতে চায়। তাহলে আসেন এই কে বাই এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার। এবং ত্বরণের পরিবর্তে কি লিখতে পারি? দেখো, যদি এমন হয় সরণটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ত্বরণ কিভাবে বের করতে পারি? প্রথম কথা, তুমি যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কি পাবা? বেগ পাবা। এটা আমরা গতিবিদ্যাতেই পড়ে আসছি। সরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় আমরা কি পাই? বেগ পাই। এবং বেগকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়, বেগকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে ত্বরণ। ওকে, বেগ মানে কি? dx বাই dt। তাহলে চলো d dt, বেগ মানে হচ্ছে dx বাই dt। এটাকে একবারে লেখা হয় d স্কোয়ার্ড x বাই dt স্কোয়ার্ড।
ঠিক আছে? তার মানে তুমি যদি সরণকে সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করো তাইলে হচ্ছে ত্বরণটা পাবা। কি বললাম? সরণকে যদি সময়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয় বা ডাবল ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশনটা খুঁজে পাবো। ক্লিয়ার গাইস? গুড। তাহলে আসেন ত্বরণের পরিবর্তে আমরা কি লিখবো? ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড। কে বাই এম এর পরিবর্তে আমরা কি লিখবো? ওমেগা স্কোয়ার্ড এম is equals to omega squared x, sorry, omega squared x is equals to 0. দেখো এটা একটা সমীকরণ, যে সমীকরণের মধ্যে ডেরিভেটিভ টার্ম আছে, যে এটা কি একটা ডেরিভেটিভ টার্ম না, d squared x by dt squared। ঠিক এই কারণেই এই সমীকরণকে বলা হয় হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটাই সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। লেখো সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, মোশন এর কি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ব্যবকলনীয় সমীকরণ। ওকে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন বলা হয়? কারণ ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ টার্ম আছে। আচ্ছা, এখন এই যে সিম্পল হারমোনিক মোশনটা, এখানে কিন্তু কোনো এনার্জি লস নাই, হ্যাঁ, কোনো রকম এনার্জি লস নাই। সো ইকুয়েশন তখনই কাটবে যখন সিস্টেমে এনার্জি লস নাই। কি নাই? সিস্টেমে এনার্জি লস বা ড্যাম্পিং নাই। ওকে, এনার্জি লসকে বলা হয় হচ্ছে ড্যাম্পিং। ড্যাম্পিং নাই, যদি না থাকে সেক্ষেত্রে এটা কাটবে। বাট ভাইয়া যদি এমন হয় আমার সিস্টেমের মধ্যে এনার্জি লস আছে, লেট সাপোজ আমার সিস্টেম ইজ ফুল অফ এনার্জি লস, সেক্ষেত্রে কি করবো ভাইয়া? যদি সিস্টেমে ড্যাম্পিং থাকে, আমি জাস্ট ছোট্ট করে একটু লিখে দিচ্ছি, যদিও এটা তোমাদের পরীক্ষায় আসার কথা না, বাট যদি ড্যাম্পিং থাকে, ওকে, ড্যাম্পিং যদি থাকে মানে এনার্জি যদি লস হয়, ধরো দুলতে এনার্জি হারাচ্ছে, আস্তে আস্তে অসিলেশন কিন্তু থাইমা যাবে। যদি এরকম হয় সেক্ষেত্রে ইকুয়েশনটা হয় হচ্ছে এরকম, ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস বি ইন্টু ভি প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই যে পার্টটা আসে হচ্ছে ড্যাম্পিং এর জন্য। এই পার্টটা কেন আসে? এই পার্টটা আসে হচ্ছে ড্যাম্পিং এর জন্য। বুঝছো? বাট যদি সিম্পল হারমোনিক মোশন হয় সেক্ষেত্রে কোনো রকম ড্যাম্পিং থাকবে না, কোনো রকম এনার্জি লস নাই, এই পার্টটাও থাকবে না, হবে হচ্ছে ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 0। এটা সিম্পল হারমোনিক মোশনের জন্য। আর যদি সিস্টেমের মধ্যে এনার্জি লস থাকে বা ড্যাম্পিং থাকে সেক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে হচ্ছে এইটা। এটা তোমাদের লাগবে না, জাস্ট হচ্ছে এমনি একটু দেখে রাখতে পারো, বাট মুখস্থ করা লাগবে এরকম কিছু না। ওকে, সো এনার্জি লস না থাকলে এটা, থাকলে এটা। ওকে ভাইয়া, এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এই যে আইডিয়াল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, তার মধ্যে ডেরিভেটিভ টার্মের সহগ কত? 1। খেয়াল করছো এখানে ডেরিভেটিভ টার্মের সহগ কত? এই যে ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড, এটাই আমাদের ডেরিভেটিভ টার্ম এবং এই টার্মের সহগটা হচ্ছে 1। সেটা একটু মাথায় রাখা লাগবে, এই ডেরিভেটিভ টার্মের সহগ সবসময় 1 হবে আইডিয়াল ইকুয়েশনে। ডেরিভেটিভ টার্মের সহগ কত? 1। ঠিক আছে, টার্মের সহগ হবে 1 একটা আইডিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে। ওকে, এবং এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ হবে ওমেগা স্কয়ার। তাহলে আমাদের ডেরিভেটিভ টার্মের সহগ হবে 1 এবং এক্স এর সহগ হবে ওমেগা স্কয়ার। এখন তুমি বলছো ভাইয়া এগুলা কি মুখস্থ করাচ্ছেন আপনি, এগুলা কাজে লাগবে? পরের ম্যাথটা করতে যাও, এখনই কাজে লাগবে। এখান থেকে এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে। তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিবে, দিয়া বলবে এই কণার পর্যায়কাল নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো। তখন আইডিয়াল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে নির্ণয় করা লাগবে এবং তখন অবশ্যই মাথায় রাখা লাগবে আইডিয়াল ইকুয়েশনে আমাদের যে ডেরিভেটিভ টার্মটা আছে তার সহগ হচ্ছে 1 এবং এক্স যে আছে তার সহগ হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে, তাহলে মনে থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ভেরি গুড। এবার আসো ম্যাথ। কি বলছে? ম্যাথটা পড়ো। বলছে 3d স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস 27x ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটা একটা সিম্পল হারমোনিক মোশনকে বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? কি এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? তাহলে প্রথমত সমীকরণটা লেখো। তোমার সমীকরণ হচ্ছে 3d স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস 27x ইজ ইকুয়ালস টু 0। এটাকে আইডিয়াল সমীকরণের সাথে কম্পেয়ার করা যাবে? যাবে না। কেন? আইডিয়াল সমীকরণটা কেমন ছিল? আইডিয়াল সমীকরণটা ছিল এরকম, ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 0। আইডিয়াল ইকুয়েশনে এই ডেরিভেটিভ টার্মের সহগ ছিল 1, তোমার এখানে ডেরিভেটিভ টার্মের সহগ কত? 3। কম্পেয়ার করতে পারবা না। তাহলে কি করবা? দুই পাশে 3 দিয়ে ভাগ করে দাও। যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস 9x ইজ ইকুয়ালস টু 0।
এইবার কম্পেয়ার করো, ডেরিভেটিভ টার্মের সহগ 1, ডেরিভেটিভ টার্মের সহগ 1, x এর সহগ 9, x এর সহগ ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা স্কয়ারের মানই হচ্ছে 9। ঠিক আছে, সো এখন তুমি কম্পেয়ার করে বলতে পারো ওমেগা স্কয়ারের মান 9, তার মানে ওমেগার মান হচ্ছে 3 রেডিয়ান পার সেকেন্ড, এটাই হবে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে এই টাইপের প্রবলেম যদি কখনো এমসিকিউতে আসে, তোমার প্রথম টার্গেট হবে এই ডেরিভেটিভ টার্মের সহগটাকে 1 বানানো। সো ডেরিভেটিভ টার্মের বাম পাশে যা থাকবে সেটা দিয়ে পুরো সমীকরণকে ভাগ করে দিবা, দেন দেখবা x এর সহগ কত হচ্ছে, যত হচ্ছে সেটাই হচ্ছে ওমেগা স্কয়ারের মান, সেখান থেকে ওমেগার মান বের করে আনবা। পারবা? সহজ একদম, ভেরি গুড ভাইয়া, ভেরি ভেরি গুড। নেক্সট ম্যাথ কি বলছে দেখো, বলছে 8d স্কয়ার্ড x বাই dt স্কয়ার্ড প্লাস 64x ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণ থেকে কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা আমি আরো দুইটা কোশ্চেন দিয়ে দিই এখানে, কোশ্চেন দুটো অ্যাড করো। আরো একটা কোশ্চেন হচ্ছে কম্পাঙ্ক নির্ণয় করো, আয় হায় দেখা যায় না কেন, সাদা কালার দিয়ে লিখি। একটা কোশ্চেন আরো অ্যাড করো, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন কম্পাঙ্ক নির্ণয় করো। কি নির্ণয় করো? কম্পাঙ্ক নির্ণয় করো। ওকে, সহজ। এবং 3 নাম্বার কোশ্চেন হচ্ছে পর্যায়কাল নির্ণয় করো। কি? পর্যায়কাল নির্ণয় করো। যে কোনো প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তাহলে প্রথমত আসেন, আমাদের এভাবে কি কম্পেয়ার করা যাবে? যাবে না। আইডিয়াল ইকুয়েশন কি ছিল? d স্কয়ার্ড x বাই dt স্কয়ার্ড প্লাস ওমেগা স্কয়ার্ড x ইজ ইকুয়ালস টু 0। আমাদের যে সমীকরণটা সেখানে ডেরিভেটিভ টার্মের সহগ হচ্ছে 8, তাহলে কি করব? 8 দিয়ে ভাগ করে দাও। যদি ভাগ করি তাহলে d স্কয়ার্ড x বাই dt স্কয়ার্ড প্লাস 8x ইজ ইকুয়ালস টু 0। 8 আর 64। তাহলে বলেন ওমেগা স্কয়ারের মান কত হবে? এখান থেকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি ওমেগা স্কয়ারের মান হবে 8, তাহলে ওমেগার মান কত হবে? 2√2 রেডিয়ান পার সেকেন্ড। এটাই আমাদের 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার, 2√2 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? গুড। ভাইয়া সেকেন্ডটাই বলছে কম্পাঙ্ক, একটু খেয়াল করবা, যদি কৌণিক কম্পাঙ্ক বের করতে বলে তার মানে ওমেগা বের করতে বলছে, যদি কম্পাঙ্ক বের করতে বলে তাইলেও কি ওমেগা? না, কম্পাঙ্ক হচ্ছে এফ, তাহলে এফ বের করতে বলছে। তাহলে আসেন 2 নাম্বারটা, 2 নাম্বারে আমাদের বলছে এফ বের করতে। এফ কেমনে বের করব? আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ, দ্যাট মিন্স এফ হবে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। ওকে, ওমেগার মান কত? 2√2, তাহলে 2√2 ডিভাইডেড বাই 2 পাই, দ্যাট মিন্স √2 বাই পাই এত হার্জ। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে পর্যায়কাল নির্ণয় করতে। কেমনে নির্ণয় করা যায়? ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, t ইজ ইকুয়ালস টু 1/f, f এর মান বের করে রাখছো, তাহলে পর্যায়কাল হবে পাই ডিভাইডেড বাই √2 এত সেকেন্ড। পায়ের মান কত বসাবো? 180 না, সাইন কজ এর ভিতরে যখন বসাবা তখন 180, বাইরে যখন বসাবা তখন অলওয়েজ 3.14। কত? 3.14। এখানে 3.14 এসআই ইউনিটে বসাইতে হবে সব সময়, পায়ের মান এসআই ইউনিটে বসানো লাগবে, বাইরে বসাইলে সাইন কজের ভিতরে বসাইলে 180 বসাও, সমস্যা নেই, বাট বাইরে অবশ্যই 3.1416 বসাইতে হবে। ক্লিয়ার? গুড। তার মানে আমাদের যেটাই বের করতে বলুক আমাদের কিন্তু পারা লাগবে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, বারবার বলতেছি, তোমাকে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলতে পারে, তোমাকে কম্পাঙ্ক বের করতে বলতে পারে, তোমাকে পর্যায়কালও বের করতে বলতে পারে, যেটাই বের করতে বলুক তোমার কিন্তু পেরে আসা লাগবে। খুবই সহজ, জাস্ট আইডিয়াল ইকুয়েশনের ফরম্যাটে নিয়ে আসবা, দেন ইউ জাস্ট কম্পেয়ার, আর কিছু না। পারবো? শিওর? গুড। তাহলে ব্যবকলনীয় সমীকরণ মোটামুটি ক্লিয়ার। এইবার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের সরণের সমীকরণ। বেশ, সরণের সমীকরণ কেমনে পাবো? সরণের সমীকরণ পাওয়া যায় ব্যবকলনীয় সমীকরণটা বা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করলে। এর জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লাগে। আমরা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সরণের সমীকরণ বের করব। দেখো এখন পর্যন্ত তুমি কি কি জানো? প্রথমত তুমি হচ্ছে বলের ফর্মুলা জানো, ওকে, এটা হবে বল। তুমি হচ্ছে ত্বরণের ফর্মুলা জানো, এ হবে হচ্ছে মাইনাস কে বাই এম এক্স, বা এ হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার্ড এক্স। ঠিক আছে, আমরা এটা জানি, আমরা ত্বরণ জানি, তাই না? ত্বরণ জানি, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন জানি। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 0। সো সিম্পল হারমোনিক মোশনের ব্যাপারে আমরা আপাতত এতটুকু জানি, বাট এর চেয়ে বেশি কিছু জানি না। আমাদের কিন্তু সরণটা লাগবে। যখন একটা কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হচ্ছে বামে ডানে, তার কি সাম্য অবস্থা থেকে একটা সরণ হচ্ছে না? হচ্ছে, তো সেই সরণের মান বের করা লাগবে না? সেটাই আমরা বের করবো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে। কিভাবে ভাইয়া? লেখো, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? ডি স্কোয়ার্ড এক্স বাই ডিটি স্কোয়ার্ড প্লাস ওমেগা স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে,
ওকে, এখন এখানে আমরা একটু বুদ্ধি খাটাবো। কি বুদ্ধি খাটাবো ভাইয়া? এখানে আমরা একটা জিনিস দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? আমরা গুণ করব হচ্ছে 2x ইন্টু dx বাই dt দিয়ে। এই জিনিসটা দিয়ে আমরা সমীকরণের বামে ডানে একটু গুণ করব। যদি গুণ করি কি আসবে? 2x dx বাই dt মাল্টিপ্লাইড বাই d স্কোয়ার্ড x বাই dt স্কোয়ার্ড প্লাস টা। আচ্ছা, এখানে কি 2x দিয়ে গুণ করার দরকার ছিল নাকি খালি 2dx বাই dt দিয়ে গুণ করব? দাঁড়াও, এখানে খালি 2dx বাই dt দিয়ে গুণ করি। হ্যাঁ, তাইলেই হবে, 2x না, 2x দিয়ে গুণ করার দরকার নাই, একটা সহজ করি, 2 ইন্টু dx বাই dt দিয়ে গুণ করি। ঠিক আছে, তোমার প্রমাণ শেখা লাগবে না, সমস্যা নাই। তোমার হচ্ছে লাস্টে যে ইকুয়েশনটা বের হবে সেটা শিখলেই দ্যাট উইল বি এনাফ। বাট এটা জানা থাকা ভালো ইকুয়েশন আসলো কই থেকে। ঠিক আছে, তাহলে আসেন যদি গুণ করি তাহলে এখানে আসবে 2 ইন্টু dx বাই dt ইন্টু d স্কোয়ার্ড x বাই dt স্কোয়ার্ড, আর এখানে আসবে হচ্ছে 2x ওমেগা স্কোয়ার্ড ইন্টু dx বাই dt ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমরা কি করছি? বামে ডানে এই জিনিসটা দিয়ে গুণ করছি। এটাকে আমি আর একটু ডান পাশে নিয়ে যাই, আদারওয়াইজ জায়গা হচ্ছে না। বামে ডানে কি করেছি লেখো, একটু লিখে রাখো, নাহলে আবার তোমরা কনফিউজড হয়ে যাবা। বামে ডানে 2 ইন্টু dx বাই dt দিয়ে গুণ। ভাই আপনি তো খালি বামে গুণ করছেন, ডানে তো গুণ করে নাই। ডানে তো শূন্য রে, শূন্য দিয়ে এটারে গুণ করলেই কি না করলেই কি রেজাল্ট তো সেম আসবে। ওকে, এবার এই জিনিসটাকে আমরা একটু ইন্টিগ্রেশন করব। এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্ট আসবে এরকম, dx বাই dt হোল স্কোয়ার্ড, আর এখানে আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার্ড এক্স স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু c। হ্যাঁ, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন করলে আসবে। ওকে, এটা আমরা কি করছি? এখানে আমরা ইন্টিগ্রেশন করছি। কি করছি? ইন্টিগ্রেশন করছি। ওকে, ফাইন। ভাই আমি বিশ্বাস করি না ইন্টিগ্রেশন করলে এটা আসবে। কেমন আসলো আপনি বুঝান। আচ্ছা, যদি বিশ্বাস করতে কষ্ট হয় একটা কাজ করো, সবচেয়ে সহজ উপায় কি জানো? তুমি এইটাকে ডিফারেন্সিয়েশন করো। এইটার ইন্টিগ্রেশন যদি এটা হয় তাহলে অবশ্যই এটার ডিফারেন্সিয়েশন এটা হবে, তাই না? এইটার ইন্টিগ্রেশন যদি হয় এইটা, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এটা হবে। এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তো। যদি এটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, প্রথমত এখানে আসবে 2 dx বাই dt, এই জিনিসের উপর হোল স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু এইটা মাল্টিপ্লাইড বাই, এটাকে আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তার মানে d স্কোয়ার্ড x বাই dt স্কোয়ার্ড। ঠিক আছে, এখানে যদি ডিফারেন্সিয়েশন করো, ওমেগার মান কনস্ট্যান্ট, এখানে আসবে হচ্ছে 2x ইনটু ওমেগা স্কয়ার dx বাই dt, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা সামান্য ইন্টিগ্রেশন করলে অটোমেটিক চলে আসে, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0। ওকে, সো তুমি এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার এই জিনিসটা আসলে পাবা। সো আলটিমেটলি আমরা বলতে পারি এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটা। ওকে, সো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা ইন্টিগ্রেশন, যে এটা বুঝতে একটু সমস্যা হয়। সো বেটার ওয়ে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে তুমি আবার আলটিমেটলি এটাই পাবা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে। ক্লিয়ার গাইস? সহজ একদম। ওকে, সো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন এখন মোটামুটি পেয়ে গেছি। আমাদের এখান থেকে কি করা লাগবে? এখান থেকে হচ্ছে আমাদের এই c এর মানটা বের করা লাগবে। বা এখান থেকে c এর মান কেমনে বের করা যেতে পারে? দেখো, এখান থেকে c এর মান বের করা খুব সহজ। প্রথম কথা, দেখো এগুলোকে বলা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। হ্যাঁ, এগুলো তোমরা শিখবা, যে এটাকে বলা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ক্যালকুলাস পড়তে যাবা, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলাসের দুইটা বড় পার্ট হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং তোমাদের আসলে ইঞ্জিনিয়ারিং এ গেলেই লাগবে, এবং তার জন্য আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন লাগে, এবং সেই বাউন্ডারি কন্ডিশনটা আমরা আসলে এখন দেখবো। এবং সেই বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা কি করি দেখো, এই যে তুমি ইন্টিগ্রেশনটা করলা, এই লাইনকে ইন্টিগ্রেট করলে তুমি এটা নিয়ে আসলা, আনার জন্য তোমার এখানে একটা কনস্ট্যান্ট আসে, তাই না? সি, একটা ধ্রুবক আসছে। এখন এই ধ্রুবকের মানটা কত হবে সেটা কি তুমি জানো? তুমি কিন্তু এই ধ্রুবকের মান জানো না। সেই ধ্রুবকের মান হচ্ছে আমরা বের করি বাউন্ডারি কন্ডিশন থেকে। সো এখানে বাউন্ডারি কন্ডিশনটা কি? এখানে বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে এক্সট্রিম পয়েন্টে, লেখো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। ওকে, বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে যখন x এর মান a, বা যখন আমরা বিস্তারে আসি, বা যখন x এর মান প্লাস মাইনাসে, তখন বেগের মান হবে 0। ওকে, এইটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। ভাই এটা কেমনে বাউন্ডারি কন্ডিশন হলো? তুমি চিন্তা করে দেখো, একটা স্প্রিংকে ধরো, এখানে স্প্রিংয়ে একটা বস্তু ঝুলানো আছে, ঠিক আছে? স্প্রিংয়ে একটা বস্তু ঝুলানো আছে, এই অবস্থায় আছে। তুমি এখান থেকে কি করছো? ওকে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছো। তাহলে যখন তুমি ওকে 2 সেন্টিমিটার টানলা, যখন ও 2 সেন্টিমিটার নিচে আসলো, কোথায় আসলো? এরকম একটা জায়গায় আসলো। এটাই তোর বিস্তার, তাই না? তুমি যদি ওকে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দাও, তো 2 সেন্টিমিটার বিস্তার নিয়ে দুলবে। যখন তুমি ওকে 2 সেন্টিমিটার প্রসারিত করে ছাড়ছো, যেই মুহূর্তে ছাড়ছো, ঠিক তার আগের মুহূর্তে বেগ কত ছিল? 0 ছিল। সো যখনই আমার এই সিস্টেম বিস্তারে গিয়ে পৌঁছাবে,
তখন তার বেগ কিন্তু শূন্য হবে। দ্যাট মিন্স এক্স এর মান যখন হবে প্লাস মাইনাসে, হইতে পারে পজিটিভ বিস্তার, হইতে পারে নেগেটিভ বিস্তার, মানে একটা বস্তু তো এইভাবে দুলতেছে, নিচে নামতেছে উপর উঠতেছে, নিচে নামতেছে উপর উঠতেছে, যখন নিচের লোয়েস্ট পয়েন্টে আসতেছে তখনও বেগ শূন্য, যখন উপরের হাইয়েস্ট পয়েন্টে যাইতেছে তখনও বেগ শূন্য। ওকে, তার মানে এক্সট্রিম যে দুইটা পয়েন্ট আছে, দুইটা যে বিস্তার আছে, এই দুইটা বিস্তারে কিন্তু বস্তুর বেগ শূন্য হবে। এটাই আমাদের বাউন্ডারি কন্ডিশন। যখন এক্স এর মান প্লাস মাইনাসে, মানে সাম্যাবস্থা থেকে সরণ যখন বিস্তারের সমান, হোক সেটা পজিটিভ বিস্তার হোক সেটা নেগেটিভ বিস্তার, বেগের মান কত হবে? শূন্য হবে। এখন এই বাউন্ডারি কন্ডিশন থেকে কিভাবে আমরা এই সি এর মানটা বের করব? খেয়াল করে দেখো, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন। তার মানে আমরা বলতে পারি dx বাই dt এর মান হবে হচ্ছে শূন্য যখন x এর মান a। ওকে, এই জিনিসটা এখানে একটু বসাই দাও, এইটা খালি এখানে বসাও, আর কিছু না। বেগের মান হচ্ছে শূন্য, তার মানে dx বাই dt এর মান শূন্য, তাহলে 0 স্কয়ার্ড, x এর মান কত? x এর মান হচ্ছে প্লাস মাইনাস a, তাহলে ওমেগা স্কয়ার্ড ইনটু প্লাস মাইনাস a হোল স্কয়ার্ড, আর c তো c কে রেখে দাও c এর মতো। তাহলে দেখো তো c সমান কত আসতেছে? c সমান আসতেছে ওমেগা স্কয়ার্ড a স্কয়ার্ড। বুঝছেন, আমরা সি এর মান পেয়ে গেছি। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে, আমি ডান পাশটা মুছে দিচ্ছি, ডান পাশ মানে দরকার নাই এখন আর, তোমরা তুলছো তো না, আমরা ইকুয়েশনটা সলভ করি। ডান পাশটা আই গেস তুলে ফেলছো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে টা 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 dx বাই dt, সরি, dx বাই dt হোল স্কয়ার্ড প্লাস ওমেগা স্কয়ার্ড এক্স স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু সি এর মান কত? সি এর মান হচ্ছে ওমেগা স্কয়ার্ড এ স্কয়ার্ড। বুঝছো? একদম সহজ। তাহলে এখানে খেয়াল করো, যদি আমরা এখান থেকে লিখি dx বাই dt হোল স্কয়ার্ড, এটাকে ওই পাশে নিয়ে যাও, হয়ে যাবে ওমেগা ইনটু এ স্কয়ার্ড মাইনাস এক্স স্কয়ার্ড। ঠিক আছে, সহজ। দুই পাশে রুট করে দাও, রুট করে দিলে আসবে dx বাই dt, এখানে ওমেগা স্কয়ার্ড আছে, dx বাই dt ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড। এবং এই dx বাই dt কি বলো তো? এটা কিন্তু বেগ। সো তুমি যখন দেখবা আমরা সিম্পল হারমোনিক মোশনে বেগের সমীকরণ বের করতে যাব, বেগের সমীকরণ একদম এক্সাক্ট এটাই আসবে। ঠিক আছে, বেগের সমীকরণ কিন্তু এইটাই আসবে, এক্সাক্ট এইটা আসবে। ঠিক আছে, সো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে ভেলোসিটির ফর্মুলা। আপাতত লিখে রাখতে পারো চাইলে সাইডে, ওমেগা রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড। আমরা একটু পর বের করব, তখনও এটাই আমরা পাবো। ওকে, কারণ dx বাই dt মানেই তো বেগ, তাই না? সো বেগ সমান আসতেছে ওমেগা রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড। ওকে, এখন এখান থেকে আমাদের একটু ডিফারেন্সিয়েশন করা লাগবে, ডিফারেন্সিয়েশন না ইন্টিগ্রেশন করা লাগবে আরেকবার। একটা কাজ করো, এই পার্টটাকে এখানে নিয়ে আসো, dt কে এখানে নিয়ে যাও। এটা হচ্ছে একটা সলভিং প্রসেস আর কি, বা সলভিং এর নিয়ম, a স্কয়ার্ড x স্কয়ার্ড ওমেগা dt। ওকে, এবার আমরা একটু দুই পাশে ইন্টিগ্রেশন করব। কি করব? দুই পাশে ইন্টিগ্রেশন করব। যদি ইন্টিগ্রেশন করি dx রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড ইন্টিগ্রেশন ওমেগা dt। ঠিক আছে, একদম সহজ। এইটার ডিফারেন্স ইন্টিগ্রেশনটা কি হবে বলো তো? x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আসছে হচ্ছে 1 রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড। দেখেন তো চেনা চেনা লাগে নাকি? এইটা হচ্ছে সাইন ইনভার্সের ইন্টিগ্রেশন। ভাই এটা কিসের ইন্টিগ্রেশন? এই এটা পড়ছো না? ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই a স্কয়ার্ড মাইনাস x স্কয়ার্ড dx। এটা কিসের ইন্টিগ্রেশন? সাইন ইনভার্স x বাই a এর ইন্টিগ্রেশন। পড়ে আসছি না এই জিনিস? পড়ে আসছি। তো এটা ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে সাইন ইনভার্স x বাই a, এবং ডান পাশে কি হবে? ডান পাশে হবে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল। এই ডেলটা কি? ওই যে ইনডিফিনিট ইন্টিগ্রালের জন্য হচ্ছে লাস্টে একটা কনস্ট্যান্ট অ্যাড করা লাগে, সেই কনস্ট্যান্টটা হচ্ছে এই ডেল। ওকে, তাহলে একটা কাজ করো, সাইন ইনভার্সকে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে হচ্ছে x বাই a ইজ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন জাস্ট এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে তুমি সরণের সমীকরণ পেয়ে গেছো, x ইজ ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, ডেলের মানটা মাইনাস হইতে পারে। সো ইন জেনারেল যে সরণের এক্সপ্রেশনটা আসে সেটা হচ্ছে a সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, কারণ ডেলের মানটা নেগেটিভ হওয়াও পসিবল। নেগেটিভ কেমন হয় সেটা আমরা পরে দেখবো, ডেল কি জিনিস সেটাও আমরা পরে দেখবো, আপাতত বিশ্বাস করে নাও। দেখবা বইয়ের মধ্যে সিম্পল হারমোনিক মোশনের এরকম একটা সমীকরণ দেওয়া আছে, সরণের সমীকরণ, সেই সমীকরণের প্রমাণ হচ্ছে এটা। সো সমীকরণটা বেসিক্যালি কই থেকে আসছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আসছে। সো আমি পুরো ব্যাপারটা আরেকবার এক্সপ্লেইন করি। এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা কি করছি এই লাইনে? জাস্ট এটা একটা সলভিং প্রসেস। আমরা এটা কেন গুণ করলাম? সলভিংটাকে ইজি করার জন্য, আর কিছু না। সো আমরা দুই পাশে 2 ইনটু dx বাই dt দিয়ে গুণ করছি, এই পাশেও এই পাশেও। এটাকে ইন্টিগ্রেট করে দিছি, ইন্টিগ্রেট করলে হচ্ছে এই লাইনটা আসছে। কেমনে বুঝলাম এই লাইনটা আসছে? তুমি চাইলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারো, ডিফারেন্সিয়েশন করলে আবার এই লাইনটাই পাবা। সো আলটিমেটলি এটা ইন্টিগ্রেশন অবশ্যই এটাই হবে। ঠিক আছে, ওকে। এখন এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা আননোন কনস্ট্যান্ট আছে,
এই কনস্ট্যান্টের মান আমরা জানি না, সেই মানটা আমরা বের করব কিভাবে? সেই মান আমরা বের করব বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনটা কি? যখন সিম্পল হারমোনিক মোশনে গতিশীল কণা এক্সট্রিম পয়েন্টে বা বিস্তারে থাকবে তখন তার বেগটা হবে শূন্য। এটা হওয়াটাই ন্যাচারাল। তুমি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিচ্ছ, যখন ছেড়ে দিচ্ছ তখন তো কোনো বেগ নাই, ছাড়ার পরে বেগ। তার মানে এক্সট্রিম পয়েন্ট যেটা বা বিস্তার যেটা, সেখানে বেগ কত হবে? শূন্য হবে। ওকে, সো এক্স এর মান যখন প্লাস মাইনাসে তখন বেগের মান বা ডিএক্স বাই ডিটির মান হচ্ছে শূন্য। এই জিনিসটাই আমরা এই সমীকরণে বসাই দিছি, ডিএক্স বাই ডিটির মান শূন্য যখন এক্স এর মান প্লাস মাইনাসে। সেখান থেকে আমাদের সি এর মানটা বের হয়েছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, দেন আমরা সি এর মানটা বসাই দিছি। বসাই দিলে এখান থেকে আমরা বেগের সমীকরণ পাইছি। বেগটাকে আমরা ইন্টিগ্রেট করছি এক স্পেশাল ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে, সেখান থেকে আমরা সরণের সমীকরণ পেয়ে গেছি। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই এটাকে কেন এই পাশে নিয়ে আসতেন? এটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং এর একটা প্রসেস, একটা ইজি প্রসেস। কারণ তুমি এই পাশে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা, এক্স গুলাকে সব এই পাশে রাখবা, আর ওই পাশে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা। সো যদি কোনো টি থাকে, টি গুলাকে তুমি ওই পাশে নিয়ে যাবা। ওকে, এখন ধরো ডান পাশে তুমি এটাকে রেখে দিলা আর ডান পাশে নিয়ে গেলা ডিটি কে, হইলো কিছু? এই পাশে তুমি ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলা এবং এই পাশে ভ্যারিয়েবল থাকলো হচ্ছে এক্স, হইলো তো না? ধরো আমি তোমার এরকম দিলাম ইন্টিগ্রেশন অফ 3t স্কোয়ার্ড dx। আমি তোমার বললাম টি ও একটা ভ্যারিয়েবল, এক্স ও একটা ভ্যারিয়েবল, ইন্টিগ্রেশন করো তো। করতে পারবা না, কিন্তু টি আর এক্স এর মধ্যে যদি কোনো সম্পর্ক না দিয়ে দিই তুমি কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবা না। এর জন্যই হচ্ছে আমরা এক্স কে এই পাশে নিয়ে আসছি, কারণ বাম পাশে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, সো ভ্যারিয়েবলটা বাম পাশেই থাকুক। ডান পাশে তো টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, ডান পাশে আমি এক্স কে রেখে কি করব? বুঝছেন? সো বাম পাশে হচ্ছে এক্স কে নিয়ে আসছি, এইটার ইন্টিগ্রেশন হচ্ছে sin ইনভার্স x বাই a। সো sin কই পাশে নিয়ে গেছি, তাহলে x বাই a সমান হচ্ছে sin ওমেগা টি প্লাস ডেল। আর এখানে ডেলটা কি? ডেলটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালে লাস্টে একটা কনস্ট্যান্ট অ্যাড করা লাগে না, সেই কনস্ট্যান্টটা হচ্ছে ডেল। ওকে, সো এই পাশ থেকে a কই পাশে নিয়ে যাও, তাহলে তুমি x এর সমীকরণ পেয়ে যাবে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস ডেল, যখন ডেলের মানটা পজিটিভ, ডেলের মান নেগেটিভও হইতে পারে। সো জেনারেল যে এক্সপ্রেশনটা সেটা আসবে হচ্ছে x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল। ক্লিয়ার গাইস? সো এই হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ থেকে সরণের সমীকরণ বের করা। দেখো তো বুঝছো কিনা? এই সমীকরণের কোন রাশি কি মিন করে সেখানে আমরা এখনই যাব, বাট তার আগে সমীকরণের ডেরিভেশনটা তোমরা বুঝছো কিনা মুখস্থ করা লাগবে। এটা আমি তোমাদের মুখস্থ করতে বলতেছি না, বাট প্রসেসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো। দেখেন তো বুঝছেন কিনা সবাই? সহজ, কঠিন না গাইস। আমরা কি বুঝতে পেরেছি? লেট মি নো। চলো চলো আমাকে একটু জানাও এটা বুঝছো কিনা। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? দেখো দেখো। ওকে ভাই, আমি আজকে প্রথম আপনার ক্লাস লাইভ দেখতে আসলাম, স্বাগতম মুহিন, স্বাগতম। দেখেন, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা যে কিভাবে সরণের সমীকরণটা আসলে আসছে? দেখবা বইয়ের মধ্যে এই সমীকরণটা লেখা আছে, বইটা খুলো, এখনই খুলো, এখন খুললেই তুমি এই সমীকরণটা খুঁজে পাবা। সো এই সমীকরণের অরিজিন হচ্ছে এখান থেকে, এবং এই হচ্ছে প্রসেস এই সমীকরণটা জেনারেট করার। ঠিক আছে, সহজ। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া, বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, যে সমীকরণটা, এই সমীকরণের কোন জিনিস কি মিন করে এইটা বোঝাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আসেন, এইটা হচ্ছে আমাদের মেইনলি লাগবে। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে x is equals to a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল, তাই না? আচ্ছা, এখানে x কি মিন করে? x মিন করে হচ্ছে সাম্যাবস্থা থেকে কণার সরণ। ধরো তুমি কোনো একটা নির্দিষ্ট সময়ে সরণের মান বের করতে চাও, সময়ের সাথে সাথে সরণটা চেঞ্জ হবে না? কণা তো গতিশীল, উপরে নিচে ওঠানামা করতেছে, সো প্রতি মোমেন্টেই তো সরণের মান চেঞ্জ হবে। সো x হচ্ছে t সেকেন্ডে কণার সরণ। তুমি টি এর মান যদি 1 বসাও তাহলে 1 সেকেন্ডে কণার সরণ পাবা, টি এর মান যদি 2 বসাও তাহলে 2 সেকেন্ডে কণার সরণ পাবা। খুবই সহজ। তাহলে x হচ্ছে টি সেকেন্ডে কণার সরণ, এবং এই কণার সরণ কই থেকে হিসাব করতে হবে? আরো যদি স্পেসিফিক ভাবে লিখতে চাও সেক্ষেত্রে লেখো টি সেকেন্ডে সাম্যাবস্থা থেকে কণার সরণ। সব সময় সাম্যাবস্থা থেকে হিসাব করতে হবে বা মিন পয়েন্ট থেকে হিসাব করতে হবে। এটা আমরা সিম্পল হারমোনিক মোশনের শুরুতেই বলে আসছি। সো x হচ্ছে টি সেকেন্ডে সাম্যাবস্থা থেকে কণার সরণ। ঠিক আছে, কণার সরণ। বুঝছি ভাইয়া। এটা কি? এ হচ্ছে কণার বিস্তার। এ কি? এ হচ্ছে দোলনের বিস্তার বা কণার বিস্তার। এটাকে দোলনের বিস্তারও বলা হয়। মানে যত বিস্তার নিয়ে দুলবে, এই বিস্তারটা কত হবে? ওই যে স্প্রিং এ পড়লাম না, 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, ওই 2 সেন্টিমিটারই হচ্ছে বিস্তার। ঠিক আছে, সো একটা নির্দিষ্ট বিস্তার নিয়ে দুলবে বা সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম যে সরণটা, সেটাকে আমরা বলবো হচ্ছে বিস্তার। গুড। ওমেগা কি? ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক, পড়ে আসতেছে এতক্ষণ ধরে, সিম্পল হারমোনিক মোশনের কৌণিক কম্পাঙ্ক, এবং এই পার্টটা অবশ্যই কনস্ট্যান্ট হওয়া লাগবে। আচ্ছা, ডেলটা কি? আচ্ছা, ডেলকে বলা হয় হচ্ছে আদি দশা বা ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, ডেলকে কি বলা হয়? আদি দশা বা ইনিশিয়াল ফেজ। ওকে, এবং এই যে ওমেগা টি প্লাস মাইনাস ডেল, এটার একটা নাম আছে, তোমরা 9-10 এও পড়ে আসছো। এই ওমেগা টি প্লাস মাইনাস ডেলকে বলা হয়
দশা বা ফেজ অ্যাঙ্গেল অথবা দশা কোণ। ঠিক আছে, সো এই হচ্ছে প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন, কোনটা কি মিন করে, এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। প্রত্যেকটা জিনিস কোনটা কি মিন করতেছে, কোনোটাই ভুল করা যাবে না। তোমাকে যে কোনো কিছু বের করতে বলতে পারে, তোমার বলতে পারে আদি দশার মান বের করো, তোমার বলতে পারে হচ্ছে দশার মান বের করো, ইট ক্যান বি এনিথিং ইন দ্য কোয়েশ্চেন। ওকে, সো আপনার জাস্ট পেরে আসা লাগবে। এখন এই কোন জিনিসগুলোর সিগনিফিকেন্স কি, দশা কি মিন করতেছে, আদি দশা কি মিন করতেছে, এগুলো আমরা সেকেন্ড ক্লাসে শিখবো। সেকেন্ড ক্লাস না, পরবর্তী ক্লাসে শিখবো, ফোর্থ ক্লাসে, আজকের ক্লাসে না, কারণ ওইগুলো অনেক ডিটেলসে যা শেখা লাগবে, ছবি টবি দিয়ে। সো একটা ক্লাস আসলে এগুলোর উপরে যাবে ভালো মতো বোঝার জন্য, সেটা পরবর্তী ক্লাসে শিখবো। সো আপাতত হচ্ছে সমীকরণটা একটু বিশ্বাস করে নেওয়া লাগবে, মনে থাকবে, শিওর, গুড। তাহলে এইবার হচ্ছে আমরা একটু বেগের সমীকরণটাও শিখে ফেলি। ঠিক আছে, যদিও বেগের সমীকরণ আমরা অলরেডি ডিরাইভ করে ফেলছি, বাট স্টিল আমরা হচ্ছে বেগটা একবার দেখে নিই। লেখো তো, সিম্পল হারমোনিক মোশনে কণার বেগ। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনে কি, কণার বেগ। ভাইয়া বেগ কেমনে বের করব? দেখো তুমি সরণ জানো না, তুমি কি জানো, সরণ জানো। সেই সরণটা কত পাইছো, x ইজ ইকুয়ালস টু a sin ওমেগা টি প্লাস মাইনাস ডেল। এটা হচ্ছে সরণ। আচ্ছা সরণটা কি সময়ের উপর নির্ভরশীল না? অবশ্যই সময়ের উপর নির্ভরশীল, সময় চেঞ্জ হলে সরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বেগ কেমনে বের করবা, সরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। বেগ কেমনে বের করব, সরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দে রে, তাইলেই কাজ হয়ে যাবে। তার মানে এই জিনিসটাকে সময় টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ডি ডিটি ভিতরে কি থাকবে, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল। ওকে, যদি এখানে ডিফারেন্সিয়েশন করি, সাইনের ডিফারেন্সিয়েশন কি কস, এবং ডিফারেন্সিয়েশন হচ্ছে টি এর সাপেক্ষে, টি এর সাথে একটা কনস্ট্যান্ট আছে ওমেগা, কনস্ট্যান্টটা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তাহলে আসেন, আসবে হচ্ছে ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। ঠিক আছে, এইটা হচ্ছে বেগের সমীকরণ, বুঝছো? এটা কি, এইটা আমাদের বেগের সমীকরণ। v ইজ ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস মাইনাস ডেল। কিন্তু ভাই একটু আগে তো আমরা বেগের সমীকরণ আরেকটা দেখে আসলাম। হ্যাঁ, আরো একটা সমীকরণ আছে, এটা হচ্ছে টাইম থেকে যদি বেগ বের করতে চাও তার জন্য, মানে এটাও সঠিক, এবং আরেকটা যেটা ওইটাও সঠিক। ওইটা কিভাবে আসে ভাইয়া, একটা ওয়ে তো একটু আগে দেখে আসলাম যে এখান থেকে বেগের সমীকরণটা পাওয়া সম্ভব, এই যে এইটা। আর একটা ওয়ে তোমাদেরকে দেখাই দিই, খেয়াল করো। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওমেগা এ, বা এটাকে আমি আলাদা একটা লাইনে লিখতেছি, v ইজ ইকুয়ালস টু ওমেগা এ, আমরা জানি cos থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, সেখান থেকে লেখা যায় cos থিটা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এখানে cos, এটা হচ্ছে থিটা, আমি কিভাবে লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার্ড ওমেগা টি প্লাস মাইনাস ডেল। অবশ্যই লিখতে পারি। এটাকে যদি আমি ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে, ওমেগা রুট ওভার, রুটের ভিতরে গেলে এ হয়ে যাবে এ স্কোয়ার্ড, তাহলে এ স্কোয়ার্ড মাইনাস এ স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড টা টা ওমেগা টি প্লাস মাইনাস ডেল। লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন এই যে এ সাইন ওমেগা টি, দেখো এই পুরোটাকে আমি স্কোয়ারের ভিতরে আনতে পারি, এ স্কোয়ার্ড মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল টা 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 ওমেগা টি প্লাস মাইনাস ডেল। পুরাটার উপর আমি স্কোয়ার দিতে পারি না? এর উপরেও স্কোয়ার আছে, সাইডের উপরেও স্কোয়ার আছে, সো পুরাটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এই যে পার্টটা, এইটাই কি এক্স না? দেখো তো, এটাই তো তোমার এক্স। তারপরে এই জিনিসের পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, এক্স। এখান থেকে আমাদের ফর্মুলা আসবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। বুঝছেন? সো এই হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনে বেগের ফর্মুলা। তাহলে বেগের ফর্মুলা দুইটা, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তাহলে আসেন বেগের ফর্মুলা দুইটা আরেকবার একটু লিখি। বেগের ফর্মুলা কি, একটা হচ্ছে v is equals to ওমেগা a cos ওমেগা t প্লাস মাইনাস ডেল, এটা একটা ফর্মুলা। আর একটা হচ্ছে v is equals to ওমেগা রুট ওভার a স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড। ওকে, এখানে এক্সটা কি, ধরো তোমার বলছে 2 নাম্বার সেকেন্ডে বেগ বের করো, এখানে এক্স হচ্ছে 2 নাম্বার সেকেন্ডে কণার সরণ। বুঝছেন, এক্স কি 2 নাম্বার সেকেন্ডে কণার সরণ, আর ওমেগা তো কৌণিক কম্পাঙ্ক, এ তো বিস্তার, ওই আগের মতোই। ক্লিয়ার? তাহলে কোনো কনফিউশন নাই? না ভাইয়া, একটা কনফিউশন আছে। কি কনফিউশন ভাইয়া? এই বেগের মান কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে ভাইয়া, এটা কেমনে বুঝবো? ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে, বা ছবিটা আমি ডান পাশে আঁকি, আই গেস তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এখানে একটা স্প্রিং আছে, ওকে, এই হচ্ছে স্প্রিং। এই স্প্রিংকে তুমি টেনে ছেড়ে দিছো, ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমের সাম্যাবস্থা। যদি তুমি টেনে ছেড়ে দাও কি হবে, স্প্রিংটা সিস্টেমের সাম্যাবস্থার সাপেক্ষে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হবে। সো দেখা যাবে স্প্রিংটা উপরে উঠতেছে, ওকে,
আবার নিচে নামতেছে, আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে। এভাবে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল হচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে ওর উপরের দিকের বিস্তার বা পজিটিভ বিস্তার, এইটা হচ্ছে ওর নিচের দিকের বিস্তার বা নেগেটিভ বিস্তার। ওকে, আর এইটা হচ্ছে সাম্যাবস্থা x ইজ ইকুয়ালস টু 0। এখানে x সমান প্লাসে, এখানে x সমান মাইনাসে, এবং এই সাম্যাবস্থা x সমান কত? 0। আমরা দেখতেই পাচ্ছি x এর মানের উপর বেগের মানটা ডিপেন্ড করতেছে। এখানে ওমেগা কনস্ট্যান্ট, বিস্তার কনস্ট্যান্ট, x টা হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে x এর মান চেঞ্জ হইলেই বেগের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে x এর মান চেঞ্জ হওয়ার কারণে বেগের মান কিভাবে চেঞ্জ হবে ভাইয়া? দেখো, বেগ সর্বোচ্চ কোথায় হবে? আমরা এবার খুঁজবো ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় পাবো। খেয়াল করো, এখানে x স্কোয়ার্ড বিয়োগ আকারে আছে, তার মানে x এর মান যত বেশি হবে v এর মান হবে তত কম, এবং x এর মান যত কম হবে v এর মান হবে তত বেশি। বাকি সবকিছুর মান তো কনস্ট্যান্ট। তাহলে আমরা v এর ম্যাক্সিমাম মান কখন পাবো? যখন আমরা x এর মিনিমাম মান নিব। x এর মিনিমাম মান কত? x এর মিনিমাম মান হচ্ছে 0। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় সরণ কি হয়? সর্বনিম্ন হয়, এবং সেটা হয় 0। তাহলে সরণ যদি 0 হয় বা সর্বনিম্ন হয়, সেক্ষেত্রে বেগটা কি হবে? বেগটা হবে ম্যাক্সিমাম, এবং সেই ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে? ওমেগা রুট ওভার a স্কোয়ার্ড মাইনাস 0, কারণ সরণের মানটা 0, সেখানে আমরা লিখতে পারি v max is equals to ওমেগা a। ওকে, সো এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি সিম্পল হারমোনিক মোশন। গুড ভাইয়া, মিনিমাম ভেলোসিটি কত হবে? কি ভেলোসিটি? মিনিমাম ভেলোসিটি বা সর্বনিম্ন বেগ। ঠিক আছে, মিনিমাম ভেলোসিটি। বলো মিনিমাম ভেলোসিটি কখন পাবা? যখন সরণের ম্যাক্সিমাম মান নিবা। সরণের ম্যাক্সিমাম মান মানে কি? বিস্তার। সরণের ম্যাক্সিমাম মান কোথায় পাওয়া যায়? বিস্তারে পাওয়া যায়, which is x is equals to প্লাস মাইনাস a। ঠিক আছে, সো x এর মান যদি প্লাস মাইনাস a হয়, তখন বেগের মানটা হবে মিনিমাম, এবং সেই বেগের মিনিমাম মানটা কত হবে? মিনিমাম মান হবে ওমেগা রুট ওভার a স্কোয়ার্ড মাইনাস x এর মান কত? প্লাস মাইনাস a তার উপর স্কোয়ার। বসাও, ক্যালকুলেট করো, কত আসবে? 0 আসবে। এবং এটাই তো আসার কথা ছিল। যখন তুমি বিস্তারে থাকবা তখন বেগের মান কত আসার কথা ছিল? 0 আসার কথা ছিল রে। বিস্তারে বেগ কত আসবে? বিস্তারে বেগ আসবে 0, এবং সেটাই আসছে। তার মানে যখন আমার বস্তু সাম্যাবস্থায় থাকবে তখন বেগ হবে ম্যাক্সিমাম। বেগ কি হবে? ম্যাক্সিমাম। হোয়াটস দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ভেলোসিটি? দ্যাট ইজ ওমেগা a। ওমেগা কত? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, a কি? a হচ্ছে বিস্তার। ভাই যখন বস্তু বিস্তারে যাবে, বিস্তারে গেলে তো ভাইয়া বেগ হয়ে যাবে 0। বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুবই সহজ। পারবা না বলো তো এখান থেকে প্রশ্ন আসলে? পারবো, শিওর, কোনো কনফিউশন নাই। তাহলে বেগের ব্যাপারটা আমাদের মোটামুটি ক্লিয়ার। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে বেগ। ওকে, সিম্পল হারমোনিক মোশনে বেগ। আচ্ছা, এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে হচ্ছে আজকে ছুটিতে দিব। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে এরকম, এটাই লাস্ট, আর কিছু না, একটা হোমওয়ার্ক জাস্ট। হোমওয়ার্ক হচ্ছে টা 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 বুদ্ধি সহকারে রাখবা। ঠিক আছে, সবকিছু শিখাই দিছি, একটু বুদ্ধি খাটাইতে হবে। ওকে, তোমাকে বলছে একটা কণা সিম্পল হারমোনিক মোশনে গতিশীল, বা ধরো যেখানে স্প্রিংটাই আছে, স্প্রিংটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে গতিশীল। স্প্রিং এর মধ্যে একটা ভর ঝুলানো আছে। ওকে, একটা ভর ঝুলানো আছে। তুমি কি করছো? টেনে ছেড়ে দিছো। টেনে ছেড়ে দিলে কি হবে? এখানে স্প্রিং উপর উঠবে, নিচে নামবে, আবার নিচে নামবে, আবার উপর উঠবে, মানে সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হবে। সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তাহলে এই সিস্টেমের একটা নির্দিষ্ট বেগ আছে, আবার নির্দিষ্ট একটা সরণও আছে। হোমওয়ার্ক হচ্ছে এই বস্তুর বেগ বনাম সরণের গ্রাফ আঁকো। কি? বেগ বনাম সময় না, বা সরণ বনাম সময় না, বেগ বনাম সরণের গ্রাফ আঁকো। ঠিক আছে, সরণের গ্রাফ আঁকো। হোমওয়ার্ক রইল, সলভ করো। ঠিক আছে, এইটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে পেরেছো? দেখো, যা যা পড়াইছি এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? যদি কনফিউশন না থাকে তাহলে আমাদের ক্লাস মোটামুটি শেষ। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিছি, এই হোমওয়ার্কটা হচ্ছে একটু সলভ করে ফেলা লাগবে। এইটা কিন্তু করাই লাগবে। হ্যাঁ, বেগ বনাম সরণের গ্রাফ একটু বুদ্ধি কাটাইতে হবে। একটু বুদ্ধি কাটাই দেখবা কেমনে কি করা যায় না করা যায়, চিন্তা করবা। চিন্তা করলেই পেরে যাবা, কারণ তোমরা বেগের সমীকরণ তো জানো। বেগের সমীকরণের মধ্যেই সরণ আছে, সেখান থেকে কোনো একটা গ্রাফের সমীকরণ জেনারেট করা লাগবে, এবং সেই গ্রাফটাই হবে হচ্ছে বেগ বনাম সরণের গ্রাফ। এবং সেটা তুমি রিলেটও করতে পারবে।
পারবো, আমি পরের দিন দেখাই দিবনি, বাট আজকে তোমাদের উপর দায়িত্বটা থাকুক, এইটা চেষ্টা করবো বাসায়, ঠিক আছে? দেখেন সবকিছু বুঝছেন কিনা? বুঝলে আমাদের কমপ্লিট। এবং এই হোমওয়ার্কটা বারবার বলতেছে, এটা কিন্তু ট্রাই করা লাগবে, নাহলে কিন্তু দেখো কি করি। mg ইজ ইকুয়ালস টু কেএল, এটা একবার রিপিট করেন। তুমি হচ্ছে লাস্ট ক্লাসটা মোস্ট প্রবলি করো নাই, লাস্ট ক্লাস হচ্ছে এটা পড়ানো হয়েছিল মেইনলি। সেটা হচ্ছে তোমার কাছে একটা স্প্রিং আছে, ওকে, এটা ধরো স্প্রিং, এবং এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। এটা কি? এটা হচ্ছে স্প্রিং এর সাম্যাবস্থা। তুমি এই অবস্থায় কি করছো? স্প্রিং এর মধ্যে একটা এম কেজি ভরের বস্তু ঝুলাইছো। এখন এই এম কেজি ভরের বস্তু কি করবে? স্প্রিং এর উপর একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করবে। কতটুকু বল প্রয়োগ করবে? এক্সটার্নাল ফোর্সের মান হবে হচ্ছে mg এর সমান, যদি ওর ভর হয় m, ওকে। এবং তার জন্য অবশ্যই স্প্রিংটা প্রসারিত হবে। আমরা ধরলাম স্প্রিংটা এল মিটার প্রসারিত হইল, ঠিক আছে? স্প্রিংটা কি হইল? এল মিটার প্রসারিত হয়ে এরকম একটা জায়গায় আসলো। কোথায় আসলো? এখানে আসলো ভাই, এখানে, ওকে। এল মিটার প্রসারিত হয়ে একটা স্প্রিংকে এল মিটার প্রসারিত করার জন্য তোমার কতটুকু বাহ্যিক বল দেওয়া লাগবে? স্প্রিংকে এল মিটার প্রসারিত করার জন্য তোমার বাহ্যিক বল দেওয়া লাগবে কে এল পরিমাণ। তুমি কতটুকু দিছো? এমজি পরিমাণ। তার মানে অবশ্যই এমজি আর কে এল সমান, তার জন্য তো এল মিটার প্রসারিত হয়েছে। সো এমজি হবে হচ্ছে কে এল, বা এই যে এক্সটার্নাল ফোর্সটাই হচ্ছে mg, এবং তার জন্য এল মিটার প্রসারিত হয়েছে। অবশ্যই এক্সটার্নাল ফোর্সটা kl এর সমান হবে স্প্রিং এর জন্য, যেখানে কেটা হচ্ছে স্প্রিং থ্রুপুট। বুঝছেন? চ্যাপ্টার 5 এর কনসেপ্ট দেখেন, বুঝছেন কিনা? বুঝলে কমপ্লিট? বুঝছি, ওকে। বাকিরা হোমওয়ার্কটা কিন্তু করা লাগবে, হ্যাঁ, এটা অবশ্যই মাস্ট। এটা না করলে কিন্তু আমাকে জানাবা এটা কি আসে, ঠিক আছে? গ্রাফটা কিরকম আসবে এটা একটু ছবি তুলে টেলিগ্রামে পাঠাও তো বাচ্চারা, দেখবো নি পারো কিনা। গ্রুপের মধ্যে পাঠিয়ে দিও সবাই, ঠিক আছে? বা হচ্ছে পোস্ট করে দিও, দেখি এটা সলভ করে এটা পোস্ট করে দিবি, মেইন গ্রুপে পোস্ট করে দিবি, ঠিক আছে? এটা সলভ করে মেইন গ্রুপে পোস্ট করে দেখবো নি পারো কিনা, কমেন্ট করে আসবো নি, ঠিক আছে? সলভ করে পারলে মেইন গ্রুপে পোস্ট করে দিস, দেখবো নি কতটুকু পারো, ঠিক আছে? বুদ্ধি কাটাইতে হবে, ওকে। এখন পারার কথা, আসলে তোমরা কনিক্স তোমাদের শিখাই ফেলছি আমি, এখন আসলে পারার কথা তোমাদের। যাই হোক, বুঝছি ভাইয়া, বুঝছি, ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার সোমবার গভীর রাতে তোমাদের সাথে সিম্পল হারমোনিক মোশনের ক্লাস নিয়ে। তাহলে এগুলো একটু পড়েন, বইটাও একটু খুইলেন। বই খুললে এসে বাইরে আসলে কিছু পাবেন না। আমি বলি এখানে দশা নিয়ে তোমাদের একটু কনফিউশন হইতে পারে, বাট আমি কিন্তু দশা এখনো পড়াইনি, আমি দশা পরের ক্লাসে পড়াবো। সো মানে ডোন্ট গেট কনফিউজড। আমরা পরের ক্লাসে মোটামুটি সিম্পল হারমোনিক মোশন একটা টান দিয়ে দিব, এবং দেখা যাবে গতি শক্তি পর্যন্ত যে পার্ট আছে বা শক্তি পর্যন্ত যে পার্ট আছে সেটা আমি নেক্সট ক্লাসে আসলে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাসটা একটু লেন্থি হওয়ার সম্ভাবনা আছে, বাট ইটস ওকে। পড়াটা আসলে খুব মজার, এবং তোমাদের প্রথম 3টা ক্লাস খুব বেশি লেন্থি হয় নাই। 4 নম্বর ক্লাসটা হালকা একটু বড় হইলে খুব বেশি আপত্তি থাকার কথা না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পড়তে থাকেন ঠিকঠাক। আজকের মতো বিদায়। আর দুশ্চিন্তা করা যাবে না, সামনে পরীক্ষা আসতেছে, ইয়ার ফাইনালের জন্য একটা অর্গানাইজ প্রিপারেশন নাও, রুটিন অনুযায়ী হচ্ছে পড়তে থাকো, বাট পড়া দুশ্চিন্তা করে থামাই রাখো না, ইট উইল বি আ ভেরি ব্যাড ডিসিশন। পড়াটা কন্টিনিউ রাখা লাগবে। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা, বাই বাই বাই। আর সেকেন্ড পেপার ব্যাচে ক্লাস হচ্ছে আগামীকাল, ম্যাগনেটের লেকচার নাম্বার 4, হ্যাঁ লেকচার নাম্বার 4। টাটা।